তাহলে আজকে আমরা আগের দিনই শুরু করেছিলাম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা জীবের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, তো এই বায়োলজিক্যাল শ্রেণীবিন্যাসের আমরা জেনেছিলাম হিস্ট্রি বা গল্পতে জেনেছিলাম যে কিভাবে আমাদের প্রথম শ্রেণীবিন্যাস বিজ্ঞানী অ্যারিস্টটল কিভাবে বিজ্ঞানসম্মত একটা শ্রেণীবিন্যাস করেছিলেন। এই বিজ্ঞানসম্মত শ্রেণীবিন্যাস থেকে কিভাবে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস অর্থাৎ 5 কিংডম ক্লাসিফিকেশন কিভাবে আসলো তার একটা হিস্ট্রি আমরা পড়েছি। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের মধ্যে অর্থাৎ 5 কিংডম অফ ক্লাসিফিকেশনটা এখনো পর্যন্ত পপুলার ক্লাসিফিকেশনের একটা, তাই তো? ঠিক আছে, এইবার আমরা আজকে জানবো 5 কিংডম অফ ক্লাসিফিকেশন অর্থাৎ 5 রাজ্যের যে শ্রেণীবিন্যাসটা হলো, অর্থাৎ টোটাল পৃথিবীতে যত জীব আছে তাদেরকে 5টা ভাগে যে ভাগ করলো তাদেরকে কি বলা হয়, মানে কি কি নাম ছিল, কি বলা হয় না, কি কি ভাগে ভাগ করেছিল। তাহলে আমি যদি প্রথমেই লিখি 5 কিংডম অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, 5 কিংডম অফ ক্লাসিফিকেশনে কে করেছিলেন আমরা আগের দিনই পড়েছিলাম, আর.এইচ. হুইটেকার, তাই তো? এর রাজ্যের জনক কে ছিলেন? আর.এইচ. হুইটেকার। R.H. Whittaker, R.H. Whittaker, ঠিক আছে? R.H. Whittaker, এখানে আলাদা করে আর W লেখা যায়, হুইটেকার স্পেলিংই W আছে, ঠিক আছে? যাই হোক, সেক্ষেত্রে 5 রাজ্যের শ্রেণীবিন্যাসে আমরা প্রথমে দেখেছিলাম মনেরাকে, তাই তো? মনেরাকে দেখেছিলাম, মনেরা একদম মনেরা দেখেছিলাম। মনেরা দেখার পর প্রোটিস্টা দেখেছিলাম, প্রোটিস্টাকে দেখেছিলাম, তাই তো? প্রোটিস্টার পরে হচ্ছে ছত্রাক অর্থাৎ ফাঞ্জি, ক্লিয়ার? ফাঞ্জির পরে হচ্ছে প্ল্যান্টি, প্ল্যান্টের পরে হচ্ছে অ্যানিম্যালিয়া, তাই তো, অর্থাৎ প্রাণী। এই কটা ভাগ করেছিলাম এবং আর একটা ইনফরমেশন দিয়েছিলাম যে এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস অর্থাৎ 5 কিংডম অফ ক্লাসিফিকেশন পরে মডার্ন বায়োলজি বলছে যে এখানে আরো দুটো নতুন করে ডোমেন তৈরি হয়েছিল, দুটো ডোমেন, তাই তো? ডোমেন তৈরি হয়েছিল, ডোমেন দুটোর নাম কি ছিল আগের দিনই পড়িয়েছি, বলো শিগগিরই, বকা দেব। আর কি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, ঠিক আছে? ইউ ব্যাকটেরিয়া, তাহলে আমরা আরেকবার একটু রিভিশন করি। 5 রাজ্যের শ্রেণীবিন্যাস অর্থাৎ 5 কিংডম অফ ক্লাসিফিকেশন কে করেছিলেন? আর.এইচ. হুইটেকার। তিনি 5টা রাজ্যকে আলাদা করে ভাগ করেছিলেন। কিংডম কি কি ছিল? মনেরা ছিল, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি অ্যান্ড অ্যানিম্যালিয়া। এবং পরবর্তীতে মডার্ন বায়োলজি বলছে আরও দুটো ডোমেন তৈরি হয়েছিল।
আরও দুটো ডোমেন তৈরি হয়েছে। সেক্ষেত্রে আরও দুটো ডোমেন যে তৈরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি মনেরারই দুটো অ্যাডভান্স বলতে দুটো আরও ফার্দার ডোমেন। কি সেই ডোমেন দুটোর নাম? আর্কিব্যাকটেরিয়া অ্যান্ড ইউব্যাকটেরিয়া। ক্লিয়ার? সেক্ষেত্রে এই ভাগগুলো, এই যে 5টা রাজ্যকে উনি কিভাবে ভাগ করলো, কিসের ভিত্তি কি ছিল, বেস কি ছিল, মানে কি ভেবে উনি এই 5টা রাজ্যকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করেছিল, তাই তো? এটা আমাদের বোর্ড এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা শর্ট কোয়েশ্চেন, তোমাদের যেহেতু এমসিকিউ শর্ট দিতে পারে, সিবিএসসি বোর্ডে 2 নম্বরে এটা এক্সামে আসতে পারে। তো সেক্ষেত্রে কি কি ভিত্তি ছিল, আমি যদি বাংলায় লিখি, 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের ভিত্তি, 5 রাজ্যের শ্রেণী বিন্যাসের ভিত্তি। ঠিক আছে, 5 রাজ্যের শ্রেণী বিন্যাসের ভিত্তি অর্থাৎ 5 কিংডম অফ ক্লাসিফিকেশনের বেস কি ছিল? ঠিক আছে, বেস ছিল কি কি বেসিসে উনি করেছিল? প্রথমেই লেখো কোষের প্রকৃতি এবং দ্বিতীয় লেখো কোষ প্রাচীর। তাহলে কোষটা কেমন, কোষের প্রকৃতি কেমন, প্রতিটা জিনিসই আমি ব্যাখ্যা করব। তার আগে বৈশিষ্ট্যগুলোকে লিখে নি যে কি কি হয়েছিল। তাহলে কোষের প্রকৃতি, কোষের প্রাচীর, কোষের প্রাচীর, কোষ প্রাচীর মানে 5টা কোষ প্রাচীর। তারপরে লেখো হচ্ছে আমার নিউক্লিয় পর্দা ও দেহ সংগঠন। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা, দেহ সংগঠন। তাহলে 4টে হলো। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে পুষ্টি। পুষ্টি অর্থাৎ কিভাবে পুষ্টি সংগ্রহ করে, অর্থাৎ কিভাবে খাদ্য গ্রহণ করে, পুষ্টি পদ্ধতি। সিবিএসসির জন্য, ইংলিশ মিডিয়ামের জন্য লিখি অর্থাৎ কি, প্রথমে আমি কোষের প্রকৃতি যেটা আগে প্রথমে লিখি সেল ওয়াল। সেল ওয়ালটার উপরে বেস করে সব থেকে বেশি কোয়েশ্চেন দেয় সেল ওয়াল। তারপরে কোয়েশ্চেন দেয় পুষ্টি অর্থাৎ নিউট্রিশন। ঠিক আছে, নিউট্রিশনের উপরে যেগুলো আগে লিখছি সেগুলো একটু তীর চিহ্ন দিয়ে রাখো, স্টার করে রাখো। ঠিক আছে, কোষের প্রাচীরের উপরে যেমন দেয়, নিউট্রিশনের উপরে দেয়, আর যেটা দেয় সেটা হচ্ছে বডি অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন। ঠিক আছে, আর নিউক্লিয় পর্দা আছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন এক। আর হচ্ছে লাস্টে হচ্ছে আমার সেল ওয়ালতে তো লিখলাম, তারপরে নেচার অফ সেল, নেচার অফ সেল, আর এটা মোড অফ নিউট্রিশন। ঠিক আছে, মোড অফ নিউট্রিশন, পুষ্টি পদ্ধতি, সব পুষ্টি লিখেছি, মোড অফ নিউট্রিশন। তাহলে আরেকবার চটজলদি 1 মিনিটের জন্য বলে দিই যে 5 রাজ্যের শ্রেণী বিন্যাসে অর্থাৎ কিসের ভিত্তিতে আর.এইচ. হুইটেকার এই 5টা রাজ্যকে ভাগ করেছিলেন বা ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, তা 5 রাজ্যের ব্যাখ্যাতে উনি বলেছিলেন কোষটা কেমন আমি সেটা দেখব, কোষের প্রাচীর আছে কিনা আমি সেটা দেখব, নিউক্লিয়ার পর্দার উপস্থিতি আছে কিনা কোষের ভেতরে আমি সেটা দেখব, দেহ গঠন অর্থাৎ সেটা এককোষী না বহুকোষী আমরা সেটার ভিত্তিতে দেখব, এবং পুষ্টি পদ্ধতি মানে সে কিভাবে পুষ্টি সংগ্রহ করে না নিজের খাবার নিজেই তৈরি করতে পারে।
তাহলে এইভাবে আমরা মানে এই 5টা পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা 5 রাজ্যকে সাজাতে পারি। নেক্সট হচ্ছে, তাহলে ইংলিশে একবার বলে দিই, নেচার অফ সেল, সেল ওয়াল, নিউক্লিয়ার মেমব্রেন, বডি অর্গানাইজেশন এবং মোড অফ নিউট্রিশন। ক্লিয়ার? এইবার আমি এখন যেটা বলতে চলেছি সেটা হচ্ছে, প্রথমে আমি এই মনেরা রাজ্যটাকে ব্যাখ্যা করব। প্রথমে আজকে আমি এই মনেরা রাজ্যটাকে তোমাদের সামনে ব্যাখ্যা করব। ঠিক আছে? প্রতিটা মানে রাজ্যকে অর্থাৎ কিংডমকে আলাদা করে ডেসক্রাইব করার পর আমরা 5 রাজ্যের শ্রেণীবিন্যাসকে একটা ছকের আকারে সাজিয়ে দেখব, যে অ্যাকচুয়ালি আমরা সামারি করব কি কি আমরা পড়লাম, আর বিজ্ঞানী যে যে পয়েন্টগুলো আমাদের দিয়েছেন তার ভিত্তিতে ওর অ্যাকচুয়ালি ছকটা কি হলো, শর্টকাটে কি হলো। ঠিক আছে? প্রথমে তাহলে আমরা কি ব্যাখ্যা করতে চলেছি, কোন রাজ্যকে? কিংডম মনেরা বা রাজ্য মনের রাজ্য। তাহলে কনসেপ্ট এই মাথার মধ্যে গেছে একটুখানি। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই, বোর্ড ক্লিন করে দিই, দরকার হলে সরে যায় একটু। ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা মনেরা পড়তে চলেছি। মনেরার মধ্যে আগে আমি ব্যাকটেরিয়াকে ব্যাখ্যা করব। মনেরা, কেন মনেরার মধ্যে প্রথমে ব্যাকটেরিয়াকে ব্যাখ্যা করব? প্রথমেই আমরা বলি, মনেরা রাজ্যের উদাহরণকে যদি আমরা জানতে পারি বা পড়তে পারি, তাহলে এই ধারণাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে এক্স্যাক্টলি মনেরার বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। তা মনেরা রাজ্যের মধ্যে কারা পড়বে? এই রাজ্যের স্পিসিস কারা হবে? এই রাজ্যের স্পিসিস হবে সমস্ত ব্যাকটেরিয়ারা। বুঝতে পারছো? পৃথিবীতে যত ব্যাকটেরিয়া তোমরা দেখছো, সব ব্যাকটেরিয়াগুলোকে টেনে টুনে মনেরা রাজ্যের মধ্যে প্রবেশ করানো হয়েছে। সেক্ষেত্রে ব্যাকটেরিয়াকে যখন মনেরা রাজ্যের মধ্যে প্রবেশ করা হয়েছে, আর একটা ইনফরমেশন সঠিক, সেই একই তালে সঠিক, সেটা হচ্ছে পৃথিবীতে প্রথম যে কোষ তৈরি হয়েছিল প্রোটোসেল, তার থেকে যে মডিফিকেশন হয়েছিল, সে যে জীব, মানে আমরা যাকে জীব, এককোষী জীব বলে যাকে উল্লেখ করেছিলাম, তারা হচ্ছে বেশিরভাগ তারা হচ্ছে প্রথম ব্যাকটেরিয়া। অর্থাৎ পৃথিবীর বুকে প্রথম যে অক্সিজেনটা আসে, সেই নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়ায় পৃথিবীতে প্রথম রাজত্ব শুরু করে। সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার জিনিসপত্রগুলোকেই আমরা প্রথম ব্যাখ্যা করব, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, ব্যাকটেরিয়া পৃথিবীতে সব থেকে বেশি আছে। বোঝা গেছে কি করে? তুমি যদি পৃথিবীর বুকে যেখানে পা দিয়েছো, যেখানেই, সেখান থেকে যদি এরকম তুলে নেওয়া সম্ভব হয়, এতে হাজার হাজার ব্যাকটেরিয়া আছে। ধরো এক মুঠো বালি তুলে নিলে, এক মুঠো মাটি তুলে নিলে, তা দেখবো এতে হাজার হাজার ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে? মানে সর্বত্র, রনে বনে জলে জঙ্গলে সর্বত্র আমরা ব্যাকটেরিয়াকে পাই। ক্লিয়ার? এইবার আমরা যেটা জানতে চলেছি সেটা হচ্ছে, মনেরার উদাহরণ লিখলাম, সমস্ত বা সব ব্যাকটেরিয়া। ঠিক আছে? সব ব্যাকটেরিয়া। ক্লিয়ার? সব ব্যাকটেরিয়া। তাহলে এইবার আমরা ব্যাকটেরিয়ার একটা একটা করে পার্ট পড়ব।
প্রথমেই আমরা তাহলে তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় বা তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো, ঠিক আছে, মনেরা রাজ্যের একমাত্র উদাহরণ বা একমাত্র সদস্য হলো ব্যাকটেরিয়া, ঠিক আছে, ব্যাকটেরিয়া। এটা সত্য না মিথ্যা? কি লিখবে তুমি? এটা সত্য না মিথ্যা? তাহলে তোমার অ্যান্সার কি হবে? সত্য হবে। ক্লিয়ার? তাহলে এরকমই কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে, এনসিইআরটি লাইন ধরেই শর্ট কোয়েশ্চেনগুলো তুলে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে একমাত্র অর্থাৎ মনেরা কিংডম মনেরার একমাত্র মেম্বার হচ্ছে কারা? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই কথাটা একদম পুরোপুরি সত্য। সেক্ষেত্রে প্রথমেই আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে, তাদের সাইজ আকৃতি অনুযায়ী আলাদা আলাদা ভাগ আছে। প্রথমে সেই ভাগগুলো জানার আগে আমরা আগে জানবো যে ও কিভাবে ওর রেসপিরেশনটা কমপ্লিট করে। প্রথমেই আমরা তাহলে লিখছি ব্যাকটেরিয়াল রেসপিরেশন, ব্যাকটেরিয়াল রেসপিরেশন, ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার শ্বসন, ব্যাকটেরিয়ার শ্বসন। এক, ব্যাকটেরিয়ার শ্বসন। সেক্ষেত্রে ব্যাকটেরিয়াকে দুটো পার্টে ভাগ করা যায়, মানে ব্যাকটেরিয়ার শ্বসনকে, ব্যাকটেরিয়াকে না, ব্যাকটেরিয়ার শ্বসনকে, ঠিক আছে। শ্বসন বলতে কাকে বলে? শ্বসন বলতে আমরা বলবো যেখানে খাদ্যের জারণ হয়, ঠিক আছে, মানে যেখানে খাদ্যকে ভাঙা হয়, ঠিক আছে, যেখানে ফুডের ব্রেকডাউন হয়, অর্থাৎ খাদ্য ভাঙে, তাকে আমরা বলবো হচ্ছে রেসপিরেশন। এই রেসপিরেশন অর্থাৎ খাদ্য ভাঙা দুটো, মানে যত ব্যাকটেরিয়া আছে তারা কিছুজন একটা পদ্ধতিকে ফলো করে, আবার কিছুজন আরেকটা পদ্ধতি ফলো করে, ঠিক আছে। সে দুটো পদ্ধতি কি? সেটা হচ্ছে বাংলাতে বলা হয় বায়ুজীবী আর অবায়ুজীবী। ইংলিশে তাহলে আমরা লিখবো অ্যারোবিক আর হচ্ছে অ্যারোবিক, ঠিক আছে, অ্যারোবিক। সেক্ষেত্রে তাহলে আমি যখন বাংলা টার্মটা পড়ছি বা আমি ইংলিশ টার্মটাই বলি না কেন, দুটো থেকে স্পষ্ট হচ্ছে বায়ুজীবী, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো বায়ু নিয়ে খাদ্যকে ভাঙছে, তাহলে সেই ব্যাকটেরিয়াকে বলবো আমরা অ্যারোবিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। সেক্ষেত্রে তার মানে অক্সিজেনের অর্থাৎ O2 উপস্থিতিতে ভাঙছে, অক্সিজেনের উপস্থিতি, ঠিক আছে। এবং অবায়ু, কথাটা সবসময় আমাদের বাংলাতে কখন ব্যবহার করা হয়? যখন আমরা নেই বিপরীত শব্দে ব্যবহার করি, তাই না? কথাটার অর্থ হচ্ছে নেই বা বিপরীত। সেক্ষেত্রে যদি এ অক্সিজেনের উপস্থিতিতে করে, তাহলে অবায়ুজীব কি করবে? অক্সিজেনের বায়ুর অনুপস্থিতিতে অর্থাৎ O2-র অনুপস্থিতিতে এ খাদ্যকে ভাঙতে পারে। ক্লিয়ার?
সেক্ষেত্রে আরেকটা জিনিস, এই অক্সিজেন অর্থাৎ অ্যারোবিক, একটা অ্যানারোবিক, এটা অ্যানারোবিক স্পেলিংটা একটু দেখো, এখানে একটা ই হবে, ঠিক আছে? আমি যদি লিখি তাহলে এ ই, অ্যানারোবিক, ঠিক আছে? এই অ্যানারোবিক দুটো, সেটা হচ্ছে বাধ্যতামূলক হতে পারে, বাধ্যতামূলক, আর আরেকটা হতে পারে হচ্ছে ইচ্ছাকৃত বা ফ্যাকাল্টেটিভ। ইচ্ছাকৃত, বাধ্যতামূলক নয়, ইচ্ছাকৃত না লিখে ওটা লিখি বাধ্যতামূলক নয়, ঠিক আছে? এই টার্মটাই ভালো চাই, বাধ্যতামূলক নয়। এরও ওরকম আছে, দুটো বাধ্যতামূলক আছে, বাধ্যতামূলক নয় একটা আছে। প্রথমে আমি এটাকে বলি, বাধ্যতামূলককে ইংরেজিতে বলে অবলিগেট, অবলিগেট, আর বাধ্যতামূলক নয়কে বলে ফ্যাকাল্টেটিভ, ফ্যাকাল্টেটিভ। অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়া, তাদের বাধ্যতামূলক, তাদের অক্সিজেন ছাড়া তারা তাদের খাদ্যকে ভাঙতে পারে না বা পুষ্টি সংগ্রহ করতে পারে না, ঠিক আছে? মানে রেসপিরেশন করতে গেলে তাদের বাধ্যতামূলক O2 প্রয়োজন, ক্লিয়ার? O2 উপস্থিতি বাধ্যতামূলক প্রয়োজন, মানে ওকে ছাড়া সম্ভবই নয়, ঠিক আছে? আর একটা আছে ফ্যাকাল্টেটিভ, আমি যদি চাই অক্সিজেনকে কাজে নাও লাগাতে পারি, ঠিক আছে? আমি যদি চাই, হাচ্চু, তাহলে আমি যদি চাই অক্সিজেনকে আমি কাজে নাও লাগাতে পারি, অর্থাৎ অক্সিজেনটা আমার অপশনাল, O2 অপশনাল, ক্লিয়ার? O2 অপশনাল। ডাউট আছে কোনো? আচ্ছা, এইবার অবায়ুজীবী, অবায়ুজীবীর মধ্যেও আছে অবলিগেট আর হচ্ছে ফ্যাকাল্টেটিভ। এখানেও O2 না থাকাটা বাধ্যতামূলক। আমরা যখন বায়ুজীবীতে অক্সিজেন থাকাটা বাধ্যতামূলক হলো, তেমনি এখানে অক্সিজেন না থাকা, যদি অক্সিজেনটা না থাকে সেটা বাধ্যতামূলক। আবার কেউ কেউ বাধ্যতামূলক ভাবে আমার অক্সিজেন না, আমি অক্সিজেন নিয়েও করতে পারি, ঠিক আছে? এখানে যেমন অক্সিজেন ছাড়াই আমি করতে পারি, সেটা বাধ্যতামূলক নয় বা ফ্যাকাল্টেটিভ। তেমনি অবায়ুজীবে যদি আমি অক্সিজেনকে কাজে লাগাতেও পারি, মানে আমার পজিটিভ O2, তাহলে সেটা হবে অ্যানারোবিক ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া। আমি কি আরেকবার বলবো? আচ্ছা, ভালো করে মন দিয়ে শোনো। ব্যাকটেরিয়া রেসপিরেশনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে বাধ্যতামূলকভাবে সে অক্সিজেনকে ব্যবহার করছে, আর একটা হচ্ছে বাধ্যতামূলক নয়, ঠিক আছে? সেক্ষেত্রে বাধ্যতামূলক যখন নয় তখন তাকে বলা অ্যানঅ্যারোবিক রেসপিরেশন, ঠিক আছে? আর একটা আছে, হ্যাঁ বন্ধ করে, তাহলে অ্যানঅ্যারোবিক রেসপিরেশন আর হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। সেক্ষেত্রে যখন আমি অক্সিজেনের প্রেজেন্টে আমি রেসপিরেশন করছি তাহলে সেটা অ্যারোবিক রেসপিরেশন, আর যখন করছি না তাহলে সেটা অ্যানারোবিক রেসপিরেশন। ওকে, একদম। সেক্ষেত্রে দুটো পার্টে এবার আমি ভাগ করব। প্রথমে আমি বায়ুজীবীতে যাই, অর্থাৎ প্রথমে আমি অ্যানঅ্যারোবিক রেসপিরেশনে যাই। প্রথমে আমি বায়ুজীবীতে যাই বা অ্যারোবিক রেসপিরেশনে যাই। অ্যারোবিক রেসপিরেশন অর্থাৎ অক্সিজেনের যে উপস্থিতি সেটা আমার দুটো পার্টে ভাগ হতে পারে।
এক হচ্ছে বাধ্যতামূলক আর একটা হচ্ছে বাধ্যতামূলক নয়। তার মানে কি, যেখানে আমার অক্সিজেনটা বাধ্যতামূলক থাকছে তখন আমি বায়ুজীবী বলছি, তখন তাকে বলছি যে কেউ বাধ্যতামূলক, মানে আমার অক্সিজেন লাগবে তবেই আমি এই খাদ্যটাকে ভাঙতে পারবো, এর বাইরে আমার ক্ষমতা নেই। ঠিক আছে, আর একটা পার্টে বলা হচ্ছে অক্সিজেন দেবে তো দাও, না দিলেও আমার অসুবিধা নেই, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ঠিক আছে, এইবার চলে যায় অবায়ুজীবী। অবায়ুজীবীতে কি অক্সিজেনের দরকার নেই, তারাই হচ্ছে অবায়ুজীবী। কিন্তু তাদের আবার দুটো পার্টে ভাগ করে বলেছে, বাধ্যতামূলক আর হচ্ছে বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে যাদের একদমই অক্সিজেনের দরকার নেই, মানে অক্সিজেন সেন্সিটিভ, মানে এরা যদি অক্সিজেন পায়, এই ব্যাকটেরিয়া যদি অক্সিজেন পায় তাহলে এদের কাছে টক্সিক, বিষ মানে O2 বিষ তাদের কাছে। ঠিক আছে, বিষক্রিয়া তাদের কাছে। যারা অবায়ুজীবী বাধ্যতামূলক ব্যাকটেরিয়া, তারা যদি কখনো অক্সিজেন চলে আসে তাদের সংস্পর্শে, তাদের কাছে বিষ মনে হয়, বিষ। কেন? কারণ আমি অক্সিজেন দরকারই নেই আমার, আমি বাধ্যতামূলক, অক্সিজেন থাকলেই বরং আমার বিরক্তি। ক্লিয়ার? সেই অক্সিজেন থাকলেই যখন আমার বিরক্তি, অক্সিজেনটাই যখন আমার কাছে টক্সিক, তাহলে বাধ্যতামূলক ওর অক্সিজেন দরকারই নেই। বোঝা গেছে? সেক্ষেত্রে তাদের বলবো আমি অ্যানারোবিক অব্লিগেটিভ, বাংলায় যদি বলি অবায়ুজীবী বাধ্যতামূলক ব্যাকটেরিয়া। ক্লিয়ার? কিন্তু ওদের মধ্যে যারা বাধ্যতামূলক নয়, তারা বলছে মাঝে মধ্যে যদি একটু অক্সিজেন চলে আসে তাহলেও খুব একটা আমার অসুবিধা নেই। বোঝা গেছে? মাঝে মধ্যে যদি আমার একটু আধটু অক্সিজেন চলে আসে তাহলেও আমার অসুবিধা নেই, কিন্তু এর বাধ্যতামূলক নয়। অর্থাৎ বায়ুজীবী সে বলছে মাঝে মধ্যে যদি অক্সিজেন আমার চলেও যায় তাতেও আমার কোনো অসুবিধা নেই। তাহলে দুটো বাধ্যতামূলক নয়ের মধ্যে পার্থক্য বোঝা গেছে? একটা বলছে যদি আমার একটু আধটু অক্সিজেন না আসে তাহলে আমার অসুবিধা নেই, কিন্তু আরেকটা বলছি একটু আধটু যদি আমার অক্সিজেন চলেও আসে তাহলে আমার অসুবিধা নেই। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, তাহলে এখানেই আমি শেষ করছি, মানে ব্যাকটেরিয়াল রেসপিরেশন বা ব্যাকটেরিয়াল শ্বসনটা শেষ করছি। ঠিক আছে, তার মানে আবার একবার এক কথাই বলি, বায়ুজীবী মানে অক্সিজেনের উপস্থিতি থেকে খাদ্য ভাঙছে, মানে অক্সিজেনের বেঁচে থাকার জন্য বাধ্যতামূলক অক্সিজেন লাগছে, আর একটা হচ্ছে অক্সিজেন ছাড়াই তারা বেঁচে থাকতে পারছে। ঠিক আছে, তার মানে আমি লিখতে পারি ইউজুয়ালি থ্রাইভ উইদাউট অক্সিজেন বাট ক্যান সার্ভাইভ উইল O2 অলসো। এটা ফ্যাকাল্টেটিভের কথা বলছি। তাহলে বোর্ড ক্লিন করি। আচ্ছা, এইবার আমরা যাব ব্যাকটেরিয়াল এক মিনিট টাইম দাও। এরপরে যাব ব্যাকটেরিয়াল নিউট্রিশনে যাব। ও ব্লু কালি তো বোর্ডে দেখাই যাচ্ছে না। নিউট্রিশন, ব্যাকটেরিয়াল নিউট্রিশন মানে ব্যাকটেরিয়ার পুষ্টি পদ্ধতি। ব্যাকটেরিয়াল পুষ্টি পদ্ধতি। ক্লিয়ার? ব্যাকটেরিয়াল পুষ্টি পদ্ধতি। ব্যাকটেরিয়াল পুষ্টি পদ্ধতিকে দুটো পার্টে ভাগ করা যায়। ব্যাকটেরিয়াল পুষ্টি মানে কিছু ব্যাকটেরিয়ারা কিভাবে তাদের পুষ্টিকে সংগ্রহ করে। ঠিক আছে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার পুষ্টি পদ্ধতিকে যখন দুটো ভাগে ভাগ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে অটোট্রফিক আর একটা হচ্ছে হেটেরোট্রফিক। লিখে ফেলো অটোট্রফিক, আমি বাংলায় লিখে দিচ্ছি, বাংলাটাই লেখো। অটোট্রফিক অর্থাৎ স্বভোজী।
ক্লিয়ার? আর একটা হচ্ছে হেটেরোট্রপিক, হেটেরোট্রপিক তার মানে হচ্ছে পরভোজী। ঠিক আছে, পরভোজী নয়, হেটেরোট্রপিক। তাহলে বোঝা গেছে ব্যাকটেরিয়া দুটো পদ্ধতিতে তাদের খাদ্যকে কোথায় গেল? কোথায় চলে গেছিলে? আচ্ছা, স্ক্রিনটা বড় হয়েছে? ঠিক আছে, অসুবিধা নেই তো? আচ্ছা, সেক্ষেত্রে অটোট্রফিক এবং হেটেরোট্রফিক অর্থাৎ ব্যাকটেরিয়া দুটো পদ্ধতিতে তাদের খাদ্যকে সংগ্রহ করে। এক হচ্ছে অর্থাৎ মানে নিজে, ভোজী মানে ভোজন, যে নিজের ভোজন নিজেই করতে পারে, অর্থাৎ যে নিজেই কার্বোহাইড্রেট বানাতে পারে। ঠিক আছে, আর যে নিজের কার্বোহাইড্রেট বানানোর জন্য বা নিজের খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করে। ক্লিয়ার? সেক্ষেত্রে পরভোজী। তাহলে ইংলিশে লিখে ফেলি, মেক দেয়ার ওন কার্বোহাইড্রেট, মেক দেয়ার ওন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট অর্থাৎ যে নিজের খাদ্য অর্থাৎ নিজের কার্বোহাইড্রেট নিজেই তৈরি করতে পারে। ঠিক আছে, আর এই অটোট্রফিকটা, এবার প্রথমে আমি অটোট্রফিকটাকে ভাগ করি। অটোট্রফিককে যখন আমি ভাগ করছি তখন আমি দুটো ভাগে ভাগ করছি। কি ভাগে ভাগ করছি? এক হচ্ছে আমার ফটোসিনথেটিক, আর একটা হচ্ছে কেমোসিনথেটিক। সেক্ষেত্রে ফটোসিনথেটিক মানে হচ্ছে সালোক সংশ্লেষ, তাই তো? সালোক সংশ্লেষ করতে পারে। আর কেমোসিনথেটিক মানে হচ্ছে, কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক সংশ্লেষ, যারা রাসায়নিক অর্থাৎ রাসায়নিক পদার্থের মাধ্যমে নিজের সংশ্লেষকে সম্পন্ন করে। তাহলে এবার জিনিস দুটো হচ্ছে, এক হচ্ছে ফটোসিনথেটিক অর্থাৎ আলোর সাহায্যে যারা খাদ্যকে তৈরি করতে পারে, তাই তো? ফটো মানে আলো, সিনথেটিক মানে সংশ্লেষ। যারা আলোর সাহায্যে, যে ব্যাকটেরিয়াগুলো আলোর সাহায্যে খাদ্যকে গ্রহণ করতে পারে তাদেরকে আমরা বলছি ফটোসিনথেটিক। কেমোসিনথেটিক, কেমো কথাটা বলতে গেছে কেমিক্যাল অর্থাৎ রাসায়নিক পদার্থকে কাজে লাগিয়ে খাদ্যকে সংগ্রহ করতে পারে বা পুষ্টি সম্পন্ন করে, তাদেরকে আমরা বলবো কেমোসিনথেটিক। কেমোসিনথেটিকের উদাহরণের মধ্যে আমরা পড়ব সমস্ত নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। ঠিক আছে, আমরা ক্লাস 10-এ পড়েছি, তাই তো? আমি বললে এক্ষুনি মনে পড়বে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। সেই মনে আছে? নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন অর্থাৎ একদম। এক্ষেত্রে যত ব্যাকটেরিয়া আমরা নাইট্রোজেন ফিক্স করার জন্য যত ব্যাকটেরিয়া পাই তারা সবাই হচ্ছে কেমোসিনথেটিক বা রাসায়নিক সংশ্লেষ করে কেমিক্যালের সাহায্যে তাদের নিউট্রিশনটাকে কমপ্লিট করে। ক্লিয়ার? এবং আমরা ফটোসিনথেটিক যখন বলছি, সালোক সংশ্লেষ যখন বলছি, তখন এটাকে দুটো পার্টে ভাগ করা যায়। এই পার্টটা স্টার চিহ্ন দিয়ে আমি এখানে লিখছি। ঠিক আছে, যেহেতু নিচে বোর্ডটা আমার স্পেস কম পাচ্ছি তাই আমি এটাকে এখানে লিখছি। তাহলে দুটোকে যখন এখানে আমি তুলে আনলাম ঠিক এই স্টারটা দিয়ে, ঠিক আছে, সেটা একটা হচ্ছে অ্যানক্সিক আর অক্সিজেনিক, আর একটা হচ্ছে অক্সিজেনিক।
ঠিক আছে। অ্যানঅক্সিজেনিক, অক্সিজেনিক মানেটাই বোঝা যাচ্ছে, অর্থাৎ অক্সিজেন, তাই তো? তার মানে ফটোসিনথেটিক যতই আলোর উপস্থিতি থাকুক তার সাথে যদি অক্সিজেন না থাকে, মানে মানে কোনো আলো আছে কিন্তু কোনো অক্সিজেন নেই, মানে ফটোসিনথেটিক হচ্ছে কিন্তু কোনো O2 কে রিলিজ করছে না। ঠিক আছে, কি বললাম? এই কোয়েশ্চেনটা কিন্তু বাধ্যতামূলক, CBSE বলো বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, দুটোর ক্ষেত্রেই এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? যে ব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করছে, সালোক সংশ্লেষ করছে, খুব ভালো কথা। যার ক্ষেত্রে ক্লোরোফিল থাকবে, সবুজ রঞ্জক থাকবে, সেই ক্ষেত্রে সেই সালোক সংশ্লেষ করতে সক্ষম। সেক্ষেত্রে ক্লোরোফিল থাকছে, সালোক সংশ্লেষ করছে, অথচ অক্সিজেনের উপস্থিতি নেই, অর্থাৎ অক্সিজেনকে রিলিজ করছে না, বের করছে না। বাংলাতে যদি আমি বলি O2 কে নির্গমন করছে না। নির্গমন মানে বাইরে। ফটোসিনথেটিক যখন আমরা সমীকরণটা দেখেছিলাম, সমীকরণটা আমি মুখে বলে দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড এবং জলকে মিশিয়ে আমরা কার্বোহাইড্রেট তৈরি করেছিলাম, ক্লাস 9-এর পড়া। কার্বোহাইড্রেট তৈরি করেছিলাম, জল তৈরি করেছিলাম, আর অক্সিজেন তৈরি করেছিলাম। সেক্ষেত্রে ফটোসিনথেটিক হচ্ছে মানে সেখানে অক্সিজেন বেরোনোর কথা, তাই তো? কিন্তু এই ব্যাকটেরিয়া ফটোসিনথেটিক করছে, যেখানে অক্সিজেন বেরোনোর কথা সেখানে অক্সিজেনকে হজম করে ফেলছে, অর্থাৎ বের করছে না। সেক্ষেত্রে এই ধরনের ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যানঅক্সিজেনিক ব্যাকটেরিয়া। যেমন উদাহরণ লেখো, উদাহরণটা বাধ্যতামূলক, সেটা হচ্ছে গ্রিন সালফার ব্যাকটেরিয়া। গ্রিন সালফার ব্যাকটেরিয়া, ঠিক আছে, সবুজ সালফার ব্যাকটেরিয়া। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা লেখো, গ্রিন সালফার ব্যাকটেরিয়া। অবশ্যই। এইটা কি বোঝা গেছে নাকি এটা একটু সমীকরণের মাধ্যমে বোঝালে ভালো হতো? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমার কি মনে হচ্ছে, তুমি কি এটা বুঝতে পেরেছো? অবশ্যই। ঠিক আছে, লিখে নাও, আমি বোঝাচ্ছি। প্রথমে কি হচ্ছে, ছোট করে আঁকি এটা। অ্যানঅক্সিজেনিক, এটা ইংলিশেই লেখো, ইংলিশেই লেখো, কিন্তু বাংলা উচ্চারণে লিখতে পারো, লেখো ইংলিশে। আগে এটা একটু বুঝে নাও। কি বুঝে নাও? বুঝে নাও যে ফটোসিনথেসিস বিক্রিয়াতে কি হয়। ফটোসিনথেটিক বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড লাগে আর জল লাগে, এবং সূর্য আলোক এবং ক্লোরোফিল মিশে তৈরি করে হচ্ছে গ্লুকোজ, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, সরি জল আর অক্সিজেন, সরি H2O। ঠিক আছে, H2O আর হচ্ছে অক্সিজেন। হয়ে যাচ্ছে? কি বললাম? এইটা হচ্ছে সালোক সংশ্লেষের সমীকরণ। কি লিখলাম? কার্বন ডাই অক্সাইড আর জল মিলে তৈরি করেছে গ্লুকোজ, জল আর অক্সিজেন। ঠিক আছে, তাহলে এখানে যখন সালোক সংশ্লেষ হচ্ছে, তার মানে যে ব্যাকটেরিয়ারা সালোক সংশ্লেষ করছে তাদের বিক্রিয়ার শেষে অবশ্যই আমরা অক্সিজেনকে পাওয়ার কথা বা পাবো।
তাই তো? কিন্তু যদি কোনো ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যালোক নিচ্ছে, কার্বোহাইড্রেটও তৈরি করছে, কিন্তু অক্সিজেনকে তৈরি করছে না বা অক্সিজেনকে বের করছে না, তাদেরকে বলা হয় অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া, অর্থাৎ গ্রিন সালফার ব্যাকটেরিয়ার উদাহরণ। ক্লিয়ার? এবার একদম পুরোপুরি ক্লিয়ার? আচ্ছা, যে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, অথবা অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া কেন বলা হয়, অর্থাৎ গ্রিন সালফার ব্যাকটেরিয়াকে অ্যানক্সিজেনিক ব্যাকটেরিয়া কেন বলে, এটাও আসতে পারে। কিন্তু মেইনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে যে একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার নাম করো যে O2 নির্গমন করে না, বা আরো উল্টো কোয়েশ্চেনও আসতে পারে, যে কোনো কিছু ঘুরিয়ে ফিরে আসতে পারে। আর যেমন সালোক সংশ্লেষ হচ্ছে তেমনই সালোক সংশ্লেষ হবে, এবং সালোক সংশ্লেষ বিক্রিয়ার শেষে অক্সিজেনকেই নির্গমন করবে, মানে যেমন বিক্রিয়া হয় আর কি তেমনই হবে, এবং পরিবেশে অক্সিজেনকে রিলিজ করবে। তেমন অক্সিজেনিক ব্যাকটেরিয়া যেমন হচ্ছে নস্টক, অ্যানাবিনা, ঠিক আছে? তাছাড়াও আমরা লিখব হচ্ছে কি ব্লু গ্রিন অ্যালগি, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ ইংলিশে লেখো ব্লু গ্রিন অ্যালগি, ব্লু গ্রিন অ্যালগি। ঠিক আছে? তাহলে কি বললাম আর একবার চটজলদি সামারি করে দিই। সামারিটা কি, যে ফটোসিনথেটিককে দুটো পার্টে ভাগ করা গেছে, সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষ শেষে অক্সিজেনকে নির্গমন করবে না সে হচ্ছে অ্যানক্সিজেনিক, আর যে অটোমেটিক্যালি যেমন সালোক সংশ্লেষ হয় তেমন সালোক সংশ্লেষও হবে এবং অক্সিজেনকেও নির্গমন করবে পরিবেশে, সে হচ্ছে আমার অক্সিজেনিক ব্যাকটেরিয়া। অক্সিজেনিক ব্যাকটেরিয়া উদাহরণ যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি তখন বলবে নস্টক, অ্যানাবিনা, ব্লু গ্রিন অ্যালগি, বা বাংলায় বলবো নীলাভ সবুজ শৈবাল। ক্লিয়ার কনসেপ্ট এইটুকানি? আচ্ছা, এইবার আমরা যাব যে হেটারোট্রপিক। এতক্ষণ আমরা যা বললাম সেটা হচ্ছে অটোট্রপিকের উপর, তাই তো? অটোট্রপিকের উপরে কথাগুলো পড়লাম। তাহলে এই পাশটা মুছে দিই, ডাউট আছে? হেটারোট্রপিক পড়বো এবার। এই যে অটোট্রপিকটা পড়লাম, আমরা তো এখনো একটা পাশ পড়িনি, সেটা হচ্ছে হেটারোট্রপিক। এই যে এই পাশটা, আচ্ছা ঠিক আছে, দেখো তো আমি এটা মুছে দিই। আচ্ছা, কমপ্লিট। বেশি টাইম দেওয়া যাবে না, কারণ অনলাইন পড়াশুনো খুব দ্রুততার সাথে বুঝতে হবে। হ্যাঁ, একটা জিনিস হতে পারে বুঝতে না পারলে আমি আবার রিপিট করতে পারি, এই জিনিসটা হতে পারে। আচ্ছা, এইবার তাহলে আমরা হেটারোট্রপিককে যখন আমরা পড়ছি তখন লিখে রাখো হেটারোট্রপিকে ডিজিজ তৈরি করা, রোগ তৈরিকারী সমস্ত ব্যাকটেরিয়া, রোগ তৈরি করে এমন সব ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়াই হেটারোট্রপিক। ঠিক আছে? হেটারোট্রপিকের মধ্যে আমরা পড়ব বেশিরভাগ যারা রোগ তৈরি করতে পারে তারা, অর্থাৎ ইংলিশে যাকে বলা হয় প্যারাসাইট। ঠিক আছে? যারা আমাদের শরীরে ডিজিজ তৈরি করে,
তারাই এই হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার মধ্যেই পড়ে। ঠিক আছে, যারা ডিজিজ তৈরি করতে পারে আমাদের হিউম্যান বডিতে তাদেরকে কি বলা হয়? প্যারাসাইট। শোনা যাচ্ছে না? কি করে শোনা যাচ্ছে না? আচ্ছা, তাহলে কি বললাম? যে যারা হিউম্যান বডিতে ডিজিজ তৈরি করে তাদেরকে বলা হয় প্যারাসাইট, অর্থাৎ যারা মানুষের শরীরে রোগ তৈরি করে তাদেরকে বলা হয় পরজীবী। ঠিক আছে, পরজীবী ব্যাকটেরিয়ার অন্তর্গত। তাছাড়াও যে শুধুমাত্র রোগ তৈরি করে তারাই শুধু হেটারোট্রপিক তা না, হেটারোট্রপিকের মধ্যে কিছু ভালো অর্থাৎ গুড ব্যাকটেরিয়াও আছে। গুড ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়ার উদাহরণ যারা আমাদের নাইট্রোজেন ফিক্স করে, নাইট্রোজেন ফিক্সের মধ্যে হচ্ছে নাইট্রোজেন ফিক্স করা, তারা তো হচ্ছে আমার অটোট্রপিকের উদাহরণের মধ্যে আমরা বললাম। এখানে মেনলি যারা দইয়ে থাকা ব্যাকটেরিয়া, ঠিক আছে, যেমন ল্যাক্টোব্যাসিলাস। তাছাড়া যারা বায়োগ্যাস তৈরি করে, বায়োগ্যাস, তারা সবাই হেটারোট্রপিকেরই অন্তর্গত। তাহলে এখানে ব্যাকটেরিয়াল নিউট্রিশন শেষ করলাম। কি বললাম? এই জিনিসটা লিখে রাখো, রোগ প্রতিরোধ, রোগ করতে সাহায্য করে এমন সমস্ত ব্যাকটেরিয়াই হচ্ছে হেটারোট্রপিক। তাছাড়াও কিছু ভালো ব্যাকটেরিয়ারাও যারা আমাদের কোনো ক্ষতি করে না, বরং তাদের জন্য আমরা কিছু উপকৃত হই, সেই গুড ব্যাকটেরিয়াও হেটারোট্রপিকের মধ্যে পড়ে। যেমন দই তৈরিতে অর্থাৎ কার্ড তৈরিতে আমরা ল্যাক্টোব্যাসিলাসকে পাই, তাহলে এটা একটা ভালো ব্যাকটেরিয়া। এরাও কিন্তু পরভোজী অর্থাৎ হেটারোট্রপিক ভাবেই পুষ্টি নেয়। তাছাড়াও আছে হচ্ছে আমাদের যারা বায়োগ্যাস তৈরি করে, যারা ইলেকট্রিসিটি তৈরি হয়, ইলেকট্রিসিটি ইউজ করি, সেই সব গ্যাস যেসব ব্যাকটেরিয়া তৈরি করে তারাও কিন্তু আমাদের ভালো ব্যাকটেরিয়া অর্থাৎ হেটারোট্রপিক পুষ্টি সম্পন্ন করতে পারে। তাহলে এখানে আমি শেষ করব হচ্ছে আমার ব্যাকটেরিয়াল নিউট্রিশন। এইবার আমি করব হচ্ছে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন। তাহলে বোর্ড ক্লিন করি। আচ্ছা, বোর্ড ক্লিন করার সাথে সাথে আমরা দুটো পার্ট পেলাম। দুটো পার্ট পেলাম মানে আমার মাথায় কি ঘুরছে, কি সব ঘুরছে মাথায় রে, হাই রে, মাথায় কি সব ঘুরছে। আচ্ছা, ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন, এটা ভালো করে লেখো। ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন, বাংলায় লেখো ব্যাকটেরিয়াল জনন, রিপ্রোডাকশন। ঠিক আছে, অর্থাৎ ব্যাকটেরিয়াল জনন। ক্লিয়ার? ব্যাকটেরিয়াল জনন যখন পেয়েছি একটা পাবো, দেন আমি দুটো পাবো, দেন আমি তিনটে পাবো। তিনটে যখন পাবো তখন আমি আবার এটাকেও তিনটে পার্টে ভাগ করতে পারবো। ঠিক আছে, প্রথমে যাই এখানে, আগে লেখো ব্যাকটেরিয়াল জননের মধ্যে বাইনারি ফিশন অর্থাৎ দ্বিবিভাজন। ঠিক আছে, দ্বিবিভাজন। নেক্সট হচ্ছে এন্ডোস্পোর। ঠিক আছে, এইবার এন্ডোস্পোরে আর একটা হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন।
রিকম্বিনেশন অর্থাৎ জিনগত প্রকরণ, জিনগত সংযুক্তি। জিনগত সংযুক্তি যখন, তখন আমি জিনগত সংযুক্তির আন্ডারে আবার তিনটে লিখব। একটা হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, ট্রান্সডাকশন আর কনজুগেশন। ঠিক আছে, ট্রান্সডাকশন আর কনজুগেশন। সেক্ষেত্রে ট্রান্সফরমেশনের উচ্চারণ তোমাকে ট্রান্সফর্মে লিখতে হবে বাংলাতে, ট্রান্সফরমেশন। ট্রানজাকশনকে বাংলাতেই লিখতে হবে ট্রানজাকশন, কারণ এই উচ্চারণগুলোতে দিয়েই কোয়েশ্চেনগুলো আসে। ট্রানজাকশন আর কনজুগেশনে বাংলাতে বলা সংযুক্তি, বইতে এগুলোই আছে, মানে কোয়েশ্চেনগুলো এরকমই আছে। ট্রান্সফরমেশন মানে হচ্ছে পরিবর্তিত, ট্রানজাকশন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে আগে ব্যাকটেরিয়া কিভাবে জনন পদ্ধতিটা তার কি আছে, ঠিক আছে, ব্যাকটেরিয়াল জনন পদ্ধতিগুলো কি আছে সেটা নিয়ে যখন ও বলছে, তখন বাইনারি ফিশন, এন্ডোস্পোর, জেনেটিক রিকম্বিনেশন। বাইনারি ফিশনকে বাংলায় বলছে দ্বিবিভাজন, এন্ডোস্পোরি, জেনেটিক রিকম্বিনেশন জিনগত সংযুক্তি। জিনগতভাবে সংযুক্তি সেটা আবার তিনটে পার্ট, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন অ্যান্ড কনজুগেশন। ক্লিয়ার? এইবার আমি চলে যাব প্রতিটা পার্ট ব্যাখ্যাতে। প্রথমে বাইনারি ফিশন অর্থাৎ দ্বিবিভাজন। তাহলে এই হচ্ছে আমার একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোম আছে সেটা যদি সমান দুটো ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ এই যখন তৈরি হবে এর মধ্যে একটা ক্রোমোজোমের পার্ট চলে গেল, এর মধ্যে একটা ক্রোমোজোমের পার্ট চলে গেল, দুটো পার্টে ভাগ হয়ে গেল, এটাকে বলা হয় দ্বিবিভাজন। বোঝা গেছে? এইভাবেও এবার সংখ্যা বাড়ছে, একটা থেকে দুটো হলো, এ আবার দুটো সন্তান দেবে, এ আবার দুটো সন্তান দেবে, দিতে দিতে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাবে। বোঝা গেছে? সেক্ষেত্রে দ্বিবিভাজন, দ্বি মানে দুটো আর বিভাজন মানে দুটো হয়ে যাবে, বিভাজন হবে, ভাগ হয়ে যাবে। সে বাইনারি মানেও তাই, বাইনারি মানে একই, বাই কথার অর্থই হচ্ছে দুটো। তাহলে ওর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল ছিল, সেটা দুটো ভাগে ভাগ হলো, হয়ে গিয়ে ও দুটো অপত্য বা ডটার সেল তৈরি করলো, এগুলোকে বলা হয় অপত্য কোষ। অপত্য কোষ আমরা ক্লাস 10-এ এই টার্মগুলো জেনেছি, বা ইংলিশে বলা হয় ডটার সেল। ক্লিয়ার? এই ডাউট আছে কোনো? নেই তো কোনো ডাউট? আচ্ছা, তাহলে বাইনারি ফিশন কমপ্লিট। এইবার আমি যাব হচ্ছে এন্ডোস্পোর। এন্ডোস্পোর অ্যাকচুয়ালি কি? এন্ডোস্পোরটা বিভাজন মানে জনন পদ্ধতি কম, ওটা একটা সেফ পদ্ধতি, আমরা ভালো রেজিস্ট পদ্ধতি বলবো। কেন? কারণ হচ্ছে এই ধরো ব্যাকটেরিয়ার মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে, ঠিক আছে, যে জেনেটিক ম্যাটেরিয়ালটা আছে সেটা অনেকগুলো কোডে অর্থাৎ আবরণী দিয়ে ওকে শক্তভাবে ঢাকা থাকবে, প্রোটেক্ট করা থাকবে। কখন? যখন বাইরের পরিবেশ প্রচন্ড প্রতিকূল। কি বললাম? বাইরের প্রচন্ড প্রতিকূল। কেমন প্রতিকূল? সেখানে হয়তো লবণের পরিমাণ বেশি, সেখানে হয়তো টেম্পারেচার বেশি, ঠিক আছে, মানে সেখানে হার্শ কন্ডিশন, যাকে বলে প্রচন্ড বাজে একটা ওয়েদার, বা ওর পক্ষে ওর মনে হয়েছে ওর সন্তানরা ওই পরিবেশটাতে বেঁচে থাকতে পারে না,
সবাই সবার সন্তানকে বাঁচিয়ে রাখতে চায়, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, বা এটাই হচ্ছে আমাদের জননের মূল উদ্দেশ্য, হচ্ছে আমরা সন্তান তৈরি করব এবং সন্তানের মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকব, আমাদের জিনকে বাঁচিয়ে রাখবো। সেক্ষেত্রে ব্যাকটেরিয়াও তার ব্যতিক্রমী নয়। ঠিক আছে, ব্যাকটেরিয়া কি করছে? ব্যাকটেরিয়া তার যে ক্রোমোজোমটা, তার যে জেনেটিক ম্যাটেরিয়ালটা, সেটাকে যখনই বাইরের প্রতিকূল পরিবেশ পাচ্ছে, ওর সন্তানের জন্য উপযুক্ত মনে হচ্ছে না, তখনই ওর জিনটাকে প্রোটেক্ট করছে এরকম শক্ত আবরণী দিয়ে। এই এন্ডোস্পোর এতটাই টাফ, এতটাই শক্ত, যে তুমি হাঁচি দিলে তো, হাঁচি দিয়ে দেখা যাচ্ছে মেঝেতে কোথাও একটা ব্যাকটেরিয়া পড়ে গেছে, সেই ব্যাকটেরিয়া তাহলে কোনো হোস্ট পাচ্ছে না, মানে কারো শরীরে যতক্ষণ না যাচ্ছে তার উপযুক্ত না, এরকম একটা গরম ওয়েদার, মাটি ঘাট শুকনো শুকনো, তা ওই অবস্থাতে দেখা যাচ্ছে ও 100-200 বছরও বেঁচে যেতে পারে, 1000 বছরও বেঁচে যেতে পারে। কিন্তু ওই 1000 বছর পর বা 100-200 বছর পর যখন যদিও আবার কোনো মানুষের শরীরে প্রবেশ করে বা কোনো প্রাণীর শরীরে প্রবেশ করে, দেখা যাচ্ছে ও আবার রোগ তৈরি করতে পারে। তার মানে এতদিন কেউ মরে গেছিল আবার হয়েছে? তা না, ও বেঁচেই ছিল। কি করে বেঁচেছিল? ওর জিনগত জিনিসটাকে এরকম একটা কোট করে, আবরণী করে ঢেকে রেখেছিল, যাতে সে কোনোভাবে বাইরের পরিবেশে ধাক্কা ধুক্কি, ঘা গুঁতো, লবণ বেশি দিক, খার বেশি দিক, গরম জল দিয়ে দিক, যাতে ও কোনোভাবেই ওর এই জিনিসটাকে নষ্ট না করতে পারে। ঠিক আছে, এন্ডো মানে ভেতরে, স্পোর মানে হচ্ছে রেণু, যার রেণু ভেতরে অবস্থান করবে এবং বাইরের প্রতিকূল পরিবেশ থাকলেই তৈরি হবে। প্রতিকূল পরিবেশে, প্রতিকূল পরিবেশে কি তৈরি হচ্ছে? এন্ডোস্পোর। বোঝাতে পেরেছি? এখনো ডাউট আছে? আচ্ছা, তাহলে আমার বাইনারি ফিশন গেল, এন্ডোস্পোর গেল। এইবার যাব হচ্ছে জিনগত রিকম্বিনেশন, অর্থাৎ জেনেটিক রিকম্বিনেশন বা জিনগত সংযুক্তি। জিনগত সংযুক্তি আর কিছুই না, প্রথমে আমি এন্ডোস্পোর পড়ে দিয়েছি। আমি কি এই পাশটা মুছে ফেলবো? আচ্ছা, এই পাশটা মুছলে তাহলে আমার একটু ছবি আঁকার জায়গা হয় আর কি। আমার তো ডিজিটাল বোর্ড না, আমার যদি একটা ডিজিটাল বোর্ড হতো তাহলে আমি তোমাদেরকে সুন্দর করে বিভিন্ন কালার কম্বিনেশনে বোঝাতে পারতাম। অর্থাৎ আমি গরিব মানুষ, আমার যা সেট আপ আছে তাই দিয়েই আমি তোমাদেরকে পড়াতে শুরু করেছি। ঠিক আছে, যদি তোমরা উপকৃত হও, মাইনেটা সঠিক সময়ে দাও, তাহলে আমি আস্তে আস্তে ডিজিটাল বোর্ড কেনার দিকে এগোতে পারি। বুঝেছো? গরিব মানুষ, ব্যাপারটা বুঝতে হবে। বড়লোক হলে তার কোনো অসুবিধা হতো না, না? কি আমি গরিব মানুষ? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আমার বিপিএল কার্ড দেখাবো? দেখাবো না? বিপিএল কার্ড দেখাবো। যাই হোক, আবার পড়াতে আসি, চলে যাই। এইবার হচ্ছে আমরা জিনের যে সংযুক্তি, তার মধ্যে প্রথমে যাব ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন আর কিছুই না, ছিলাম আমি, এটা মেনলি বলে ভাগ্যের দ্বারা হয় এইসব, ভাগ্যে থাকলে ট্রান্সফরমার। হ্যাঁ, কি হচ্ছে বলো বলো, কি বলছো? তুমি বুঝতে পারলে? ট্রান্সফরমেশন মেনলি ভাগ্যের দ্বারা হবে। ব্যাকটেরিয়ার ভাগ্যে যদি ট্রান্সফরমেশন লেখা থাকে তাহলে হতে পারে। লাক যদি ফেভার করে তাহলে ট্রান্সফরমেশন হবে। কি করে লাক? ছবি দাঁড়িয়ে গেছে, মাঝে মধ্যে একটু নেটওয়ার্ক আপ ডাউন হয় আর কি। সেই ক্ষেত্রে কি বললাম? ট্রান্সফরমেশন হবে লাক যদি ব্যাকটেরিয়ার ফেভার করে যায় তাহলে ট্রান্সফরমেশন হতে পারে, আর লাক যদি ফেভার না করে তাহলে হবে না। ঠিক আছে, লাক তাহলে কতটা মারাত্মক, তাই ভাবো যে হার্ডওয়ার্ক করছো কিন্তু লাক ফেভার করলো না, ব্যাস
কিচ্ছা কেলেঙ্কারি। আর যদি লাক ফেভার করে যায় তাহলে তো বিচ্ছিন্ন হয়েও আবার নতুন করে মানে শেষ থেকে আবার শুরু করা যায়। দেখবা কেমন করে? দেখো, ট্রান্সফরমেশন কি হচ্ছে, একটা ব্যাকটেরিয়া ধরো নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে ভুড়ে গেছে, লাইসিস হয়েছে, বিদীর্ণ হয়েছে, ডেস্ট্রয় হয়েছে, যাই বলো না কেন, তার মানে ওর মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা ছিল তাহলে সেটা বাইরে বেরিয়ে আসছে, তাই তো? বুঝাতে পারিনি? বলছে না, অবশ্যই। এই হচ্ছে আমার ব্যাকটেরিয়া, ঠিক আছে? এর মধ্যে তো জেনেটিক ম্যাটেরিয়াল আছে, জিনগত বস্তু আছে। তো এই ব্যাকটেরিয়াটা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন, বা ব্যাকটেরিয়াল দেখা যাচ্ছে এর দেওয়ালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পুরনো হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে, দেওয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ওর থেকে জেনেটিক ম্যাটেরিয়ালটা এইভাবে বেরিয়ে আসছে, তাই তো? বোঝা গেছে? দেখবা মা যখন ডিম সেদ্ধ করে তখন ডিমের যদি ওই খোলাটা হালকা একটু ফাটা থাকে তাহলে সেদ্ধের সময় দেখবা ওই ডিমের ভেতরে যে প্রোটিনটা, সাদা অংশটা, সেটা অল্প অল্প চুইয়ে চুইয়ে বেরিয়ে সে সেদ্ধ হয়ে ওর গায়ে লেগে থাকে। দেখেছো? ঠিক ওরকম একটা অংশ এখান থেকে একটু ফাটা পেয়েছে, ও জেনেটিক ম্যাটেরিয়ালগুলো বাইরে বের করে দিয়েছে। এটা রাখো এক জায়গায়। কি অবস্থা! তাহলে কি বললাম? এটা কি বোঝা গেছে এই পর্যন্ত? না আরেকবার বলি? আচ্ছা, তাহলে এই ব্যাকটেরিয়া যখন নষ্ট হয়ে যাওয়ার উপক্রম তখন ওর জেনেটিক ম্যাটেরিয়ালটা বাইরে বের করে দিয়েছে। ঠিক তারই পাশে একটা সুস্থ স্বাভাবিক ব্যাকটেরিয়া এসে হাজির। ভালো কথা, ওরও একটা জেনেটিক ম্যাটেরিয়াল আছে, ওরও একটা জিন আছে। এর টেন্ডেন্সি হচ্ছে আশেপাশে যা কিছু মানে যার যত জিন বস্তু পাবো সব নিজের মধ্যে নিয়ে নেব। সেটা অন্য কোনো ব্যাকটেরিয়ারও হতে পারে, অন্য কোনো ভাইরাসের হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, মানে সব কিছুকে আমি খাবো, গিলে খাবো আর কি। ঠিক আছে? কি বললাম? তাহলে এই যে নতুন যে হাজির, তার টেন্ডেন্সি কি, আমি সব কিছু আশেপাশে যা আছে ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে, একদম ভ্যাকুয়াম আছে না, ভ্যাকুয়াম ক্লিনার মানে একদম ধরলেই এখন রাখলেই সব আশেপাশে ময়লা টয়লা যা আছে সব এসে জড়ো হয়ে যায়, তেমনি এই আশেপাশের থেকে সমস্ত যা পদার্থ আছে সব এর ভেতরে প্রবেশ করছে। কিন্তু আশেপাশে তো একটা ব্যাকটেরিয়ার জিনও আছে, আচমকা ভাগ্যের কারণে চলে এসেছে। তখন এই ব্যাকটেরিয়ার মধ্যে যখন এই ভাঙা বা নষ্ট বা ডেস্ট্রয় ব্যাকটেরিয়ার ক্রোমোজোম এসে মিশবে তখন তো লাভে লাভ, এটারই তো অপেক্ষা। আমি একটা নতুন শরীর পেয়ে গেছি, নতুন ব্যাকটেরিয়ার শরীরে জিনগতভাবে প্রবেশ করে গেছি। বোঝা গেছে? নাকি আরেকবার বলবো চট জলদি? বলবো? বলো কি বুঝেছো সেটা একটু চট জলদি রিপিট করে দাও আমাকে। আছে মানে সেগুলো বেরিয়ে আসছে মৃত কোষ থেকে ক্রোমোজোমটা। হ্যাঁ, নতুন একটা শরীরে বা নতুন একটা ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করছে। তার মানে এই নতুন ব্যাকটেরিয়াটা যদি এই ব্যাকটেরিয়ার কাছাকাছি না আসে তাহলে কিন্তু হলো না। তার মানে এটা যে সব সময় হবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই তো। তার মানে এটা, হ্যাঁ, এবার যদি চলে আসে, যদি এটা হয়, দেখা যাচ্ছে এই ব্যাকটেরিয়াটা আসলো কিন্তু এই ব্যাকটেরিয়া তার ক্রোমোজোমকে বের করলো না, ভালো আছে, এখনো ওর দেওয়ালটা ছিঁড়ে ক্রোমোজোমটা বেরোয়নি, তাহলেও তো হবে না। তার মানে এই কন্ডিশন হলে তবেই এই ট্রান্সফরমেশনটা হবে। তাই বলছে এটা ব্যাকটেরিয়ার ভাগ্যে যদি লেখা থাকে ট্রান্সফরমেশন হবে তাহলে ট্রান্সফরমেশন হবে,
ভাগ্যে যদি লেখা না থাকে হবে না, তো হবে না। দেখা যাচ্ছে এই ব্যাকটেরিয়াটা ক্রোমোজোম বের করলো, কিন্তু এর আশেপাশে কোনো নতুন ব্যাকটেরিয়া আসলো না, তার মানে তাহলে ওর জিনগত বস্তুটাকে নতুন শরীরে বা ব্যাকটেরিয়াতে প্রবেশ করাতে পারলো না, তাই তো? তার মানে ওর কপালে নেই, ভাগ্যে লেখা নেই। ক্লিয়ার ট্রান্সফরমেশন? আচ্ছা, সেক্ষেত্রে এইবার আমি যাব হচ্ছে ট্রানজাকশন। ট্রান্সফরমেশন ক্লিয়ার, এইবার আমি যাব হচ্ছে ট্রানজাকশন। ট্রানজাকশন কি? ট্রানজাকশন আর কিছুই না, সেটা লিখে রাখো। বাংলায় আগে ইংলিশে লিখে দিচ্ছি, তারপরে বাংলায় লিখবে, ঠিক আছে? সেটাকে লেখো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন of genetic material with help of bacteriophage. Genetic material with help of bacteriophage. দেখো, ব্যাকটেরিওফাজ, এটাকে বাংলা উচ্চারণে লেখো। ব্যাকটেরিওফাজের দ্বারা জিনগত বস্তুর স্থানান্তরিতকরণ বা জিনগত বস্তুর প্রবেশ। ব্যাকটেরিওফাজের দ্বারা জিনগত বস্তু ট্রান্সফার বা এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে যাবে, ঠিক আছে? সেটাকে আমরা বলবো কি? ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন, তাহলে এই ছবিটা ট্রান্সফরমেশনের টপিকটা আমি মুছে দিলাম, তাহলে এই জায়গায় আমি বুঝিয়ে দিই, এটা বুঝিয়ে দেব। আচ্ছা, এবার দেখো, এই হচ্ছে আমার নতুন একটা ব্যাকটেরিয়া, আর এই হচ্ছে আমার পুরনো ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই হচ্ছে আমার ব্যাকটেরিওফাজ। বোঝা গেছে কি বললাম? তাহলে এই হচ্ছে আমার পুরনো ব্যাকটেরিয়া, এই হচ্ছে আমার নতুন ব্যাকটেরিয়া। তাহলে নিউ ওয়ান, এটা নিউ ওয়ান, এটা ওল্ড ওয়ান, ঠিক আছে? তাহলে এই নতুন এবং পুরনো ব্যাকটেরিয়া, এবার এর জিনগত বস্তুটা, জেনেটিক ম্যাটেরিয়ালটা আমি এখানে ট্রান্সফার করতে চাই, অর্থাৎ নতুন ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করতে চাই। কি করে করব? সেক্ষেত্রে এই নতুন যে ব্যাকটেরিয়া, তার একটা নিজস্ব ক্রোমোজোম আছে, নিজস্ব, আর একটা এক্সট্রা ক্রোমোজোম ওর আছে, এটা। সেক্ষেত্রে এটা ব্যাকটেরিওফাজ, এই কিন্তু ব্যাকটেরিয়া না, এটাই একটা কোয়েশ্চেন আসে বোর্ড এক্সামে। ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটিস্টা না কোনোটিই নয়। ব্যাকটেরিওফাজ ওর নাম ঠিকই, কিন্তু ওর নিজে হচ্ছে ভাইরাস। লিখে রাখো, ভিভিআই করি। ব্যাকটেরিওফাজ আমি নামকরণ করছি, কিন্তু অ্যাকচুয়ালি ও নিজে হচ্ছে কি? ভাইরাস, তাই তো? আচ্ছা, কেন ভাইরাস আর কেনই বা ওর নাম ব্যাকটেরিওফাজ? কারণ হচ্ছে ও ভাইরাস হওয়া সত্ত্বেও ও ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে? ও ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়াকে নষ্ট করে, তাই ওর নাম ব্যাকটেরিওফাজ। ক্লিয়ার? এইবার কথাটা হচ্ছে, এই জেনেটিক ম্যাটেরিয়ালটা, এর পুরনোর যে জেনেটিক ম্যাটেরিয়াল, পুরনো ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়ালটা আমি এই ভাইরাসের মধ্যে প্রবেশ করাবো, ঠিক আছে? এ কি করবে? এই নতুন ব্যাকটেরিয়ার উপরে ল্যান্ড করবে,
আছে, নতুন ব্যাকটেরিয়ার উপরে ল্যান্ড করলো, ল্যান্ড করে ওর জেনেটিক ম্যাটেরিয়ালটা নতুন ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করালো। তুমি কি দেখছো? আচ্ছা তাড়াতাড়ি করো। তাহলে কি বলছি? তাহলে বলছি যে এই যে পুরনো ব্যাকটেরিয়ার জিন জেনেটিক ম্যাটেরিয়ালস আমি নতুন ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়ালের সাথে মেশাবো, মানে এখানকার জেনেটিক ম্যাটেরিয়াল আমি এই নতুন ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করব। সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল আমি এই ভাইরাসের মধ্যে দেব, ভাইরাসটা এই নতুন ব্যাকটেরিয়ার উপরে ল্যান্ড করবে, ল্যান্ড করে এই ব্যাকটেরিয়াটাকে এর মধ্যে প্রবেশ করাবে, মানে নতুন ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাবে। নতুন ব্যাকটেরিয়াল তো আগে থেকে ওর একটা জিন ছিল, ওটা প্লাজমিড ছিল, ঠিক আছে, মানে ওর একটা জেনেটিক ম্যাটেরিয়াল ছিল, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা ও পুরনো জেনেটিক জিনগত বস্তুর সাথে একসাথে সংযুক্ত করে দেবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে কি বললাম? আরেকবার বলবো, এই হচ্ছে আমার পুরনো আর এই হচ্ছে নতুন, ঠিক আছে। আমি এখানকার জেনেটিক ম্যাটেরিয়ালটা আমি এতে ট্রান্সফার করব। এতে আমি সরাসরি ট্রান্সফার করতে পারছি না, আমার ডেটা কেবিল লাগাতে হচ্ছে। কি লাগাতে হচ্ছে? ডেটা কেবিল, তাই তো। আমি একটা ফোন থেকে আর একটা ফোনে যখন আমি জিনিসপত্র নেব তখন তো আমি ডেটা কেবিল লাগাবো। তা সেই ডেটা কেবিল বা মাধ্যম হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজটা এই ব্যাকটেরিয়ার জিনিসকে আমার এই ব্যাকটেরিয়াতে দেবে। তাহলে এই ব্যাকটেরিয়াতে যখন দিচ্ছে তখন এর জেনেটিক ম্যাটেরিয়ালটা আমি এর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি। এর জেনেটিক ম্যাটেরিয়ালের সাথে প্রবেশ করে মিলে মিশে ও চলে আসলো এই ব্যাকটেরিয়ার উপরে ল্যান্ড করলো। এই ব্যাকটেরিয়ার উপরে ভালো আছো ভাই? এই ব্যাকটেরিয়ার উপরে যখন আমার ল্যান্ড করলো তখন এইবার এর জেনেটিক ম্যাটেরিয়ালটা প্রবেশ করিয়ে দেবে হচ্ছে এখানে, মানে এই নতুন ব্যাকটেরিয়ার মধ্যে। নতুন ব্যাকটেরিয়ার মধ্যে জাস্ট জেনেটিক ম্যাটেরিয়ালটা প্রবেশ করাবে, কোনো ভাইরাস বা ব্যাকটেরিওফাজের আদার্স কোনো পার্ট কিন্তু বসবে না, ঠিক আছে। আদার্স আর কোনো অংশ কিন্তু এখানে আসবে না, শুধুমাত্র কি আসবে? জেনেটিক বস্তুটা আসবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে? তাহলে যখন আমার জিনটাই আমার প্রবেশ করানো নিয়ে কথা, মাধ্যম হতে পারে। তোমার ডেটা কেবিলে শুধুমাত্র দুটো কানেকশন থাকে, তোমার কি ওই কেবিলটা সমেত কি মোবাইলের মধ্যে ঢুকিয়ে দাও? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না, জাস্ট ওয়েট করো এক মিনিট। শোনা যাচ্ছে না, দেখো তো। মিউট করো। কি করবে? ওকে মিউট করতে বলো। মিউট করো, মিউট। বুঝতে না পারলে তখন জিজ্ঞেস করো। এবার ঠিক আছে? মিউট করে কথা বলছি। এখন শোনা যাচ্ছে না? অল্প অল্প শোনা যাচ্ছে, দেখো তো। অল্প অল্প শোনা যাচ্ছে। আমার কাছ থেকে দিতে হবে 2570। এবার দেখো তো ক্লিয়ার হয়েছে? ওর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ওকে ছাড়ো এবার। তাহলে কি বললাম আমার, তাহলে আমি একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে আমি শুধুমাত্র ধরো কোনো একটা ফটো নেব, আমার টার্গেট কি? কোনো একটা ফটোকে এই মোবাইল থেকে এই মোবাইলে ট্রান্সফার করা। তাহলে আমি ডেটা কেবল লাগালাম, এই মোবাইলের সাথে সাথে এই মোবাইল কানেকশন করলাম, তাই তো। এই মোবাইলের সাথে যখন এই মোবাইলে জাস্ট ডেটা কেবলটা লাগালাম, তার মানে ওই শুধুমাত্র ফটোটা ট্রান্সফার হবে, নাকি ডেটা কেবল সমেত ফোনের মধ্যে ঢুকে যাবে? তা তো নয়,
ডেটা কেবলটা সমেত কি ফোনের মধ্যে ঢুকিয়ে দেব? শুধু ফটোটা যাবে। তেমনি এই ব্যাকটেরিয়াল যে জিনগত বস্তুটাকে আমি এই ব্যাকটেরিয়াতে প্রবেশ করাবো, ঠিক আছে? তার মানে শুধুমাত্র আমার জিনগত বস্তুই যাবে, তার মানে ওই ভাইরাসের হাত পা মুন্ডু কিছুই যাবে না, ঠিক আছে? যখন চলে গেল তখন এই নতুন ব্যাকটেরিয়ার যেখানে তুমি ফটো একটা সেন্ড করলে, তাহলে আগে থেকে তো তোমার কিছু ফটো ছিল, সেই ফটোর সাথে অ্যাড হয়ে গেল, তাই তো? তেমনি আগে থেকে এই ব্যাকটেরিয়ার জিন ছিল, তাহলে সেই পুরনো ব্যাকটেরিয়ার জিনটা এই নতুন ব্যাকটেরিয়ার জিনের সাথে সংযুক্ত হয়ে গেল। সংযুক্ত হয়ে এবার বারবার যখন এই ব্যাকটেরিয়াটা তার জিনগত বস্তুকে কপি করবে, তখন এই পুরনো ব্যাকটেরিয়ার জিনও কপি হতে থাকবে, কারণ একসাথে লেগে গেছে। তো বোঝা গেছে? তার মানে আমি যদি এটাকে বলি, এই যে এই ব্যাপারটা, এটা হচ্ছে পুরনো ডিএনএ, পুরনো মানে ওল্ড পুরনো জেনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? আর এটা হচ্ছে নতুন অর্থাৎ নিউ জেনেটিক ম্যাটেরিয়াল। বুঝতে পারছো কি বললাম? কি বলছি তাহলে? এই হচ্ছে পুরনো ব্যাকটেরিয়ার জেনেটিক ম্যাটেরিয়াল, এই হচ্ছে নতুন ব্যাকটেরিয়ারের নিজস্ব জেনেটিক ম্যাটেরিয়াল। এর সাথে যুক্ত হয়ে যখন ও ক্রোমোজোমকে কপি করবে, তার মানে ওর পুরনো একটা থাকবে, নতুন একটা একসাথেই কপি হয়ে যাবে। এইভাবে ট্রানজাকশন চলতে থাকে। ট্রানজাকশন মানে কি? ট্রান্সফার করব আমি জেনেটিক ম্যাটেরিয়াল এই ব্যাকটেরিয়া থেকে এই ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করব, সেটাই। এটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না ডাউট আছে এখনো? বলো তাহলে একবার শুনি। হ্যাঁ, কি বোঝালাম সেটা একটু বলো, রিপিট করো। হুম হুম ঠিক ঠিক অ্যান্সার করছো। হুম, হ্যাঁ, ভেরি গুড। সেটা থাকলো। এবার এটা আনতে কে সাহায্য করলো? এইখানকার জেনেটিক ম্যাটেরিয়াল এই ব্যাকটেরিয়াতে আনতে কে সাহায্য করলো? ব্যাকটেরিওফাজ বললাম। এতক্ষণ ধরে কি বললাম? এখানে যে ভাইরাসটা আঁকলাম তার নাম কি? তাহলে এবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখানে আমি যে মোবাইলের কথা বললাম, পুরনো মোবাইল নতুন মোবাইল, পুরনো ব্যাকটেরিয়া নতুন ব্যাকটেরিয়া, কে ট্রান্সফার করে দিচ্ছে? ডেটা কেবল। ডেটা কেবলটাই হচ্ছে ব্যাকটেরিওফাজ, ঠিক আছে? কি ট্রান্সফার হবে? জিনগত বস্তু, এর জিনগত বস্তু এতে ট্রান্সফার হবে। হয়েছে? তাহলে ট্রানজাকশনের গল্প এখানেই শেষ। এইবার হচ্ছে কনজুগেশন। কনজুগেশন কেমন একটা চুমু খাই দেখেছো? লিপ কিস করে, দেখেছো? কোথায় দেখেছো? গানে। তুমি তো বললে দেখেছো। এই দেখেছে বলছে, আমি দেখিনি। ছিছি, দেখলেও বাকি। ঠোঁটে গালে দেখেছো? ঠোঁটে দেখানি। আচ্ছা, ঠোঁটে হলে কি হবে? ঠোঁটে হলে কি হবে? বলছে গালে দেখেছি কিস করতে, ঠোঁটে দেখিনি। যাই হোক, এটা অশ্লীল ভাবে একটা জিনিস হবে, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আমি এই ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়ালটা আর একটা ব্যাকটেরিয়াতে প্রবেশ করাচ্ছে একটা সরু দণ্ডাকার অংশ দিয়ে, দেখেছো? হ্যাঁ, এই জিনটা এর মধ্যে প্রবেশ করিয়ে দেবে।
এই যে পদ্ধতিটা যদি আমি একটু বলি, ও আর এই যে অংশটা তৈরি করে দিচ্ছে এটাকে বলা হয় পিলি, পিলি পিলি পিলি। ঠিক আছে? কি তাই কি বলছে তাহলে, এই একটা ব্যাকটেরিয়া, এই একটা ব্যাকটেরিয়া ঠোঁটে ঠোঁট লাগিয়ে জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করছে, তাই তো? সেক্ষেত্রে ঠোঁটে ঠোঁট লাগিয়ে যখন জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করছে তখন ঠোঁটের ঠোঁট তো আমরা বলতে পারি না, ব্যাকটেরিয়ার তো ঠোঁট নেই আমাদের মতো সুন্দর সুন্দর লিপসের গঠন নেই, তাহলে ওর শরীরে অবস্থান করছে পিলি, সেই পিলিটাকে ও আর একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে ওর এই পাশে জেনেটিক ম্যাটেরিয়ালটা এই পাশে প্রবেশ করিয়ে দিচ্ছে। ঠিক আছে? এটাকে বলা হয় কনজুগেশন পদ্ধতি, কনজুগেশন, তারপর মানে সংযুক্তি, একে অন্যের সাথে সংযুক্ত হয়ে তবেই ট্রান্সফার করছে। ঠিক আছে? বুঝতে পেরেছি? আগে কোনো ব্যাকটেরিয়া ট্রান্সফরমেশন এবং ট্রানজাকশন কোনো কিছুতেই কিন্তু আমরা একে অন্যের সাথে ব্যাকটেরিয়াকে লাগাইনি, লাগিয়ে দিয়েছিলাম, বলেছি এ নিয়ে আসছে ও নিয়ে আসছে এর মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু কনজুগেশনে কি হচ্ছে, আগে কাছাকাছি আসবে, নিজের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হবে, তবে জেনেটিক ম্যাটেরিয়াল এখান থেকে ওখানে যাবে, আবার যেই জেনেটিক ম্যাটেরিয়াল এখান থেকে ওখানে চলে যাবে আবার দুজনে দূরে চলে যাবে। তাই এই পদ্ধতিটার নাম সংযুক্তি বা কনজুগেশন। ক্লিয়ার হয়েছে? ডাউট আছে আর? আচ্ছা, তাহলে আমি ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন কমপ্লিট করে ফেললাম। এইখানে তাহলে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশনটা শেষ করি। আচ্ছা, বোর্ড ক্লিন করব। আচ্ছা, তুমি এটা লিখে নিয়েছো, এটাকে বলা হয় সেক্স পিলি। কি বলা হয়? সেক্স পিলি, সেক্স পিলি, সেক্স পিলি। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কনজুগেশন পদ্ধতিতে ব্যাকটেরিয়া কিসের মাধ্যমে তার জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ট্রান্সফার করে বা উল্টো করে আসতে পারে, সেটাকে বলতে হবে সেক্স পিলির মাধ্যমে, বা সেক্স পিলি বা পিলির মাধ্যমে ব্যাকটেরিয়া পিলির মাধ্যমে কি কাজ করে, তখন বলতে হবে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ জিনগত বস্তুকে এক জায়গা থেকে আর এক জায়গায় ট্রান্সফার করে। ঠিক আছে? তাহলে মুছে ফেলবো, লিখে নিয়েছো? আচ্ছা, আচ্ছা, এইবার আমরা মনেরাকে, মানে ব্যাকটেরিয়া তো পড়লাম, এবার একটু মনেরাকে বলি। তাহলে মনেরার মধ্যে আমরা কি বলেছিলাম, সমস্ত রকম ব্যাকটেরিয়ারা সব মনেরার মধ্যেই পড়ে, তাই তো? লিখেছো? আমি কিন্তু ওটা মুছে দিয়েছি, তোমার কি মনে আছে তোমরা যেটা লিখছো? আচ্ছা, ঠিক আছে। এখন কি সবুজ কালিটা কিছুটা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার বোর্ডের দিকে তাকাও সবাই। কমপ্লিট লেখা? এইবার বোর্ডের দিকে তাকাও। বোর্ডের দিকে তাকিয়ে কি দেখবো? বোর্ডের দিকে তাকিয়ে দেখবো যে মনেরাকে আমরা মডার্ন বায়োলজিতে আরো দুটো ভাগে ভাগ করেছিলাম, ইউ ব্যাকটেরিয়া আর হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, তাই তো? প্রথমে আমরা আর্কি ব্যাকটেরিয়া সম্পর্কে একটু জানবো, দেন ইউ ব্যাকটেরিয়া সম্পর্কে জানবো।
আর্কি ব্যাকটেরিয়াতে আমরা প্রথমে ইংলিশে একটু লিখি, সেটা হচ্ছে হ্যাজ ফিচার অফ ইউব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ফিচার অফ ইউক্যারিওট। ঠিক আছে, তার মানে আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে, বাংলায় লেখো আমি ইংলিশটা লিখছি, যে আমরা আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে কিছুটা ইউ ব্যাকটেরিয়াটাকে দেখব, ইউ ব্যাকটেরিয়ার যা যা বৈশিষ্ট্য সেগুলোকেও দেখব। আর্কি ব্যাকটেরিয়া যাচ্ছে, আর কিছু বলিনি তো। আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা ইউ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য দেখব, আমরা ইউক্যারিওটসের বৈশিষ্ট্য দেখব। ঠিক আছে, দেখো আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া ও ইউক্যারিওটস উভয়ের বৈশিষ্ট্যকে ধারণ করে। ইউক্যারিওট উভয়েরই বৈশিষ্ট্যকে ধারণ করে। ঠিক আছে, ইংলিশে লিখে নাও যারা ইংলিশ দরকার, হ্যাজ ফিচার্স অফ ইউব্যাকটেরিয়া as well as eukaryote, eukaryote। ঠিক আছে, তার মানে আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা ইউক্যারিওটসের যা যা বৈশিষ্ট্য দেখব তারও কিছুটা পাবো, আর ইউ ব্যাকটেরিয়া যা যা বৈশিষ্ট্য আমরা পরে পড়ব তারও কিছু বৈশিষ্ট্য আমরা এই আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে দেখব। ক্লিয়ার কথাটার মানে? আচ্ছা, এবার আর্কি ব্যাকটেরিয়ারা এক্সট্রিম কন্ডিশনে থাকে। এক্সট্রিম কন্ডিশন, এক্সট্রিম, এক্স টি আর ই, এক্সট্রিম কন্ডিশনে থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম? হ্যাঁ, আর্কি ব্যাকটেরিয়ারা এক্সট্রিম কন্ডিশনে থাকে, তাই এদের আর এক নাম এক্সট্রিমোফিলিও বলা হয়। এক্সট্রিমোফিলি, এক্সট্রিমোফিলাস বা ফিলাস, এক্সট্রিমোফিলাস। এক্সট্রিম কন্ডিশন বলতে তুমি কি বোঝো বা তোমরা কি বোঝো? এক্সট্রিম কন্ডিশন বলতে বেশি, একদমই তাই, সব থেকে বেশি, সব থেকে বেশি বেশি তাপমাত্রা, বেশি বেশি অ্যাসিড, বেশি বেশি ক্ষার। ঠিক আছে, বোঝা গেছে? সব থেকে বেশি বেশি বা সব থেকে বেশি লবণাক্ত, সব থেকে বেশি বেজ, ঠিক আছে, মানে অ্যাসিডিক বেশি, টেম্পারেচার বেশি, বেস বেশি, সব এক্সট্রিম লেভেলের। এইসব কন্ডিশনে যেমন উস্রপ্রস্রবণ, যেখানে ওই জলগুলো ফোটে পাহাড়ের উপরে, যেখানে জল ফুটতে থাকে সব সময়, সেখানে কি বলে আমরা পড়েছি না, উস্রপ্রস্রবণ বলে। সেই সব জায়গাগুলোতে আমাদের আর্কি ব্যাকটেরিয়ারা প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তাই এদেরকে এক্সট্রিমোফিলাসও বলা হয়। আবার এক্সট্রিম কন্ডিশন কি কি? অ্যাসিড, টেম্পারেচার ইত্যাদি এক্সেট্রা অনেক বেশি বেশি থাকবে।
ঠিক আছে, সেক্ষেত্রে এদের মধ্যে এক্সাম্পলে আমরা জানবো, আমরা হ্যালোফিলাস জানবো, সরি স্পেলিংটা লেখো, সেটা হচ্ছে বাংলাতে লেখো, আমি উচ্চারণ করছি, তুমি বাংলাতে লেখো, যারা ইংলিশে লেখার তারা ইংলিশে লিখে নাও। হ্যালোফিলাস লেখো, হ্যালোফিলাস, ফিলাস, হ্যালোফিলাস, থার্মোফিলাস, ফিলাস, ঠিক আছে, বোঝা গেছে? সেক্ষেত্রে মিথানোজেন অর্থাৎ আমি যদি বলি তাহলে আর একটা জিনিস আমরা দেখব। আচ্ছা, এখানে আমি বলি হ্যালোফিলাস, থার্মোফিলাস। থার্মো কথাটা হচ্ছে টেম্পারেচার, হ্যালো মানে হচ্ছে আলো। অত্যাধিক যেখানে আলো থাকবে সেখানে এই ব্যাকটেরিয়াগুলো থাকতে পারে, অত্যাধিক যেখানে টেম্পারেচার সেখানে এই ব্যাকটেরিয়াগুলো থাকতে পারে। এই ব্যাকটেরিয়া বলতে আমি আর্কি ব্যাকটেরিয়ার কথা বলেছি। তাছাড়াও এই ব্যাকটেরিয়া মিথানোজেন অর্থাৎ এই ব্যাকটেরিয়াদের বিক্রিয়ায় মিথেন তৈরি হয়, ঠিক আছে, মিথেন NH3 এরা তৈরি করতে পারে। তাহলে বিশেষ করে কোথায়? ঘোড়া, ক্যাটেল, CATTLE, ক্যাটেল, বাংলায় লেখো ঘোড়া, ঘোড়ার স্টমাকে, ঘোড়ার স্টমাকে অর্থাৎ পাকস্থলীতে, ক্যাটেল স্টমাকে, ক্যাটেল স্টমাকে অর্থাৎ ঘোড়ার পাকস্থলীতে খাদ্যকে ডাইজেস্ট করে অর্থাৎ সেলুলোজকে ডাইজেস্ট করে এরা মিথেন তৈরি করতে পারে। মিথেনের সংকেত কি? NH3, বোঝা গেছে? ইংলিশে কি বলবো? ক্যাটেল স্টমাক। ক্যাটেল স্টমাক অর্থাৎ ঘোড়ার পাকস্থলীতে খাবার ভেঙে এরা মিথেন তৈরি করতে পারে। তাই এই ধরনের ব্যাকটেরিয়াকে আমরা বলবো মিথানোজেন ব্যাকটেরিয়া। ক্লিয়ার? একটা গেল। এইবার আর কিছু তেমন নেই। এইবার আমরা পড়বো হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তাহলে আর্কি ব্যাকটেরিয়ার ইম্পর্টেন্ট লাইনগুলো বোঝা গেছে? লিখে নিতে পেরেছো? বুঝতে পেরেছো? আমি সরে যাই, আমি কোন দিকে সরে গেলে স্ক্রিনশট দেওয়া যায় দেখো। ডাউট নেই তো কারোর কোনো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইবার আমরা ইউ ব্যাকটেরিয়া পড়ব, ঠিক আছে? ইউ ব্যাকটেরিয়া হয়ে গেছে? আচ্ছা, এইবার ইউ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা লিখব, ইউ ব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার, ইউনিসেলুলার, ফিলামেন্টাস, ফিলামেন্টাস, বাংলায় লিখে নাও এককোষী, ফিলামেন্টাস মানে হচ্ছে, ফিলামেন্টকে ফিলামেন্টই লেখো, ফিলামেন্ট মানে সুতো আকৃতি, সুতো মতো দেখতে, ফিলামেন্ট মতো দেখতে, বোঝা যাচ্ছে? ফিলামেন্ট মানে সুতো মতো দেখতে, সুতো। তাহলে এককোষী, সুতো মতো দেখতে, ইংলিশে বলবো ইউনিসেলুলার, ফিলামেন্টাস। তাছাড়াও এরা অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক বা টেরিস্ট্রিয়াল, বাংলাতে বলবো জলজ বা স্থলজ, সব জায়গাতে ইউ ব্যাকটেরিয়াকে দেখতে পাই। ইউ কথা মানেই তো প্রথমে বলা হলো না, ইউ মানে হচ্ছে ট্রু ব্যাকটেরিয়া, একদম প্রকৃত ব্যাকটেরিয়া বলতে তুমি যা বোঝো সেটাই হচ্ছে ইউক্যারিওটস।
কারণ কি? কারণ আমরা আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা ইউক্যারিওটের বৈশিষ্ট্য পেয়েছিলাম, ঠিক আছে, আবার ব্যাকটেরিয়ারও পেয়েছিলাম, কিন্তু ব্যাকটেরিয়ারা বেশিরভাগ সব প্রোক্যারিওটস হয়। কি হয়? প্রোক্যারিওটস। তার মানে হচ্ছে তাদের নিউক্লিয়াসটা উন্নত নয়। বোঝা যাচ্ছে আমার কথা? ব্যাকটেরিয়ারা কি হয়? প্রোক্যারিওটস হয়। সরি, ইউক্যারিওটস বললাম আমি? হ্যাঁ, ব্যাকটেরিয়ারা বেশিরভাগ প্রোক্যারিওট হয়। প্রোক্যারিওটস মানে যাদের প্রো মানে হচ্ছে আদি, ক্যারিওটস কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ যাদের নিউক্লিয়াসটা অনুন্নত তারা সব প্রোক্যারিওটস। আর ব্যাকটেরিয়াদের নিউক্লিয়াস বেশিরভাগই সব অনুন্নত, ঠিক আছে? তাই ইউ ব্যাকটেরিয়ার মানে হচ্ছে প্রকৃত ব্যাকটেরিয়া, অর্থাৎ ট্রু ব্যাকটেরিয়া। এক। এবার দ্বিতীয়ত, এবার আমি বলবো যে এরা ফটোসিনথেটিক করবে, মানে সালোক সংশ্লেষ করবে, অর্থাৎ ফটোসিনথেটিক করবে, আবার O2 কেও রিলিজ করবে, অর্থাৎ অক্সিজেনকেও রিলিজ করবে, O2 নির্গমন করবে, ঠিক আছে? তার মানে ইউ ব্যাকটেরিয়ারা ফটোসিনথেটিকও করবে, আবার অক্সিজেনকেও রিলিজ করবে। তাহলে এই একটা পয়েন্ট গেল, এই একটা পয়েন্ট গেল। আর একটা পয়েন্ট কি? এর উদাহরণের মধ্যে কারা পড়বে? নস্টক পড়বে, অ্যানাবিনা পড়বে, নস্টক, অ্যানাবিনা, তাছাড়া হলো অসিলেটোরিয়া, অসিলেটোরিয়া, ঠিক আছে? বাংলায় লিখে নাও, বাংলা উচ্চারণে, সেটা হচ্ছে নস্টক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া। এরা সবাই কি ইউ ব্যাকটেরিয়ার উদাহরণ। ক্লিয়ার? সেক্ষেত্রে এরা এমন তিনটে ব্যাকটেরিয়া যারা সেলফ সাফিসিয়েন্ট। সেলফ সাফিসিয়েন্ট বলতে সেলফ সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট কি বললাম? এরা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট। সেলফ সাফিসিয়েন্ট মানে নিজের খাবার নিজেই তৈরি করতে পারি, কারোর উপরে আমার নির্ভর করতে হয় না, ঠিক আছে? তাহলে কি বললাম? অসিলেটোরিয়া, 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 অসিলেটোরিয়া। এরা প্রত্যেকেই সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তার জন্য অন্যের উপর নির্ভর করতে ওদের হয় না, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, বোর্ড এবার ক্লিন করি। আচ্ছা, আর লেখার জায়গা নেই, তাহলে এই পাশটাই ক্লিন করব, যেহেতু আমি এই পাশটাই বোঝাচ্ছি। সেক্ষেত্রে এরা নাইট্রোজেনকে ভেঙে প্রোটিন তৈরি করতে পারে, এবং এখানে এনজাইম উৎসেচক কাজ করে, অর্থাৎ উৎসেচক এই বিক্রিয়াকে নাইট্রোজেন ফিক্সেশন থেকে প্রোটিন তৈরিতে কনভার্ট করে দেয়, ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে হেটারোসিস্ট নাইট্রোজেন ফিক্সড করতে হেল্প করে, হেটারোসিস্ট। সেক্ষেত্রে 19 নাম্বার এনসিইআরটি 19 নাম্বার পেজ বের করো, ঠিক আছে? 19 নাম্বার পেজ বের করো।
19 নাম্বার পেজে 2.2 এর যে চিত্রটা আছে সেখানে দেখো হেটেরোসিস্টের ছবি দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, হেটেরোসিস লেখা আছে। ওই জিনিসটা আমি এবার বোঝাচ্ছি যে এই ফিলামেন্ট, দেখো এখানে লেখা আছে একটি ফিলামেন্ট যুক্ত নীলাভ সবুজ শৈবাল নস্টক, ঠিক আছে? নীলাভ সবুজ শৈবাল নস্টকের মধ্যে নাইট্রোজেন ফিক্সড হয় কি করে সেটা দেখাচ্ছি। সেক্ষেত্রে এই হচ্ছে কোষ, এরকম পরপর জুড়ে জুড়ে একটা সুতোর মতো অংশ তৈরি করেছে, ঠিক আছে? সুতোর মতো অংশ তৈরি করেছে। কি বললাম? তাই এর নাম ফিলামেন্ট ব্যাকটেরিয়া। কে? নস্টক। নস্টকের এই যে কোষগুলো জুড়ে জুড়ে ফিলামেন্ট আকৃতি হয়েছে, এর প্রতিটা কোষ একরকম হলেও দেখো এই কোষটা একটু অন্যরকম, দেখেছো? এই কোষটা একটু অন্যরকম। এই অন্যরকম কোষটার নামই হচ্ছে হেটেরোসিস্ট। বাংলায় লেখা আছে তোমার বইতে হেটেরোসিস্টকে হেটেরোসিস্ট উচ্চারণেই লেখা আছে। সেক্ষেত্রে এই কোষগুলোর সাথে এই কোষের পার্থক্যটা কি? এই কোষের প্রধান পার্থক্য হচ্ছে এই কোষগুলোতে ফটোসিনথেসিস হয়। কি বললাম? এই কোষগুলোতে ফটোসিনথেসিস হয়, কিন্তু এই হেটেরোসিসে ফটোসিনথেসিস হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে কি হলো? সেক্ষেত্রে এই কোষটা অক্সিজেনকে সহ্য করতে পারে না, ঠিক আছে? এই কোষটা অক্সিজেনকে সহ্য করতে পারে না, ক্লিয়ার? সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই কোষগুলোতে ফটোসিনথেসিস হচ্ছে মানে কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগাচ্ছে, জলকে কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে গ্লুকোজ তৈরি করছে আর অক্সিজেন আর জল তৈরি করছে, ঠিক আছে? যেমন ফটোসিনথেসিসে হয় তেমন তৈরি হচ্ছে। সেখান থেকে O2 যে রিলিজ হচ্ছে সেই কোষ, সেই অক্সিজেন এখানে কিন্তু কাজে লাগছে না, অর্থাৎ হেটেরোসিস্ট কোষে কাজে লাগছে না। কারণ কি? ও যেটা করছে, ও নাইট্রোজেনকে ফিক্সড করছে, নাইট্রোজেনকে ওর মধ্যে প্রবেশ করে বা নাইট্রোজেনকে ফিক্সড করাতে কাজে লাগছে, নাইট্রোজেন ফিক্স করছে, ঠিক আছে? সেক্ষেত্রে এই কোষগুলো যেন একে অন্যের সাথে লেগে থাকে, ঠিক আছে? যেন একে অন্যের থেকে সরে না যায়, তার জন্য এর উপরে আঠালো একটা পর্দার আবরণ করা হয়েছে, সেইকে বলা হয় মিউসিলেজ। মিউসিলেজ হয়ে গেছে। তাহলে কি লিখতে পারি? সেল টু সেল অ্যাটাচমেন্টে কাজে লাগে। দেখো ওর উপরে মিউসিলেজের আবরণী, টেক্সট বইতে দেখো মিউসিলেজের আবরণী, এবং মিউসিলেজটা দেখো ওই কোষগুলোর উপরে একটা কালো রঙের শেড করে বইতে দেওয়া আছে। ওগুলো একটা আঠালো পদার্থ মতো। কেন আঠালো পদার্থ? আঠা দিয়ে আমরা কি করি? জোড়া দিই। এখানেও জোড়া হচ্ছে, এখানেও জোড়া হবে। এখানে কি জোড়া হবে? এখানে জোড়া হবে সেল টু সেল অ্যাটাচমেন্ট। সেল টু সেল অ্যাটাচমেন্ট, একটা সেল যাতে আর একটা সেলের থেকে দূরে চলে না যায়, খুলে না যায়, তাই এই উপরে এই আবরণীটা আমি দিয়ে দিলাম, মিউসিলেজের আবরণীটা দিয়ে দিলাম। আর এই বিক্রিয়াটাতে এই যে এনজাইম, এই এনজাইম এসে হেল্প করছে। বিক্রিয়া করতে তো উৎসেচক লাগে, সেই উৎসেচকটা আমরা আরো ডিটেলসে পড়ব উৎসেচক সম্পর্কে। সেক্ষেত্রে এখন বুঝে রাখো উৎসেচকটা এই বিক্রিয়া করতে বা নাইট্রোজেন ফিক্সড করতে হেল্প করছে। বোঝা গেছে? ডাউট আছে কোনো? ডাউট থাকলে 1 মিনিট টাইম দিলাম, বলো। তাহলে তোমার কোয়েশ্চেন আসবে হেটারোসিস্ট কি বলে 4টে অপশন দিল, বা সিবিএসসি বোর্ডেতে বলে দিল হোয়াট ইজ হেটারোসিস্ট। তখন বলতে হবে তোমার ব্লু গ্রিন অ্যালগি, ব্র্যাকেটে লিখবে নস্টকে যে স্পেশাল সেল প্রেজেন্ট থাকে, অর্থাৎ যে বিশেষ, বাংলাতে লিখবে
নীলাভ সবুজ শৈবাল নষ্টকে যে বিশেষ ধরনের কোষের উপস্থিতি এবং যার সাহায্যে নস্টক নাইট্রোজেনকে সংবর্ধন করতে পারে তাকে আমরা বলবো হেটারোসিস্ট। ইংলিশে কি বলবো? ব্লু গ্রিন অ্যালগিতে বিশেষ স্পেশাল সেল হচ্ছে হেটারোসিস, যে ক্যাপেবল টু ফিজ দ্য নাইট্রোজেন। ক্লিয়ার? এটাই হয়ে গেল আমার হেটারোসিস্টের গল্প। দেখো এই জিনিসগুলোই এখানে লেখা আছে, ঠিক আছে? এই জিনিসগুলোই এখানে আমার লেখা আছে, কোনো ডাউট হওয়ার কথা নয়। সেক্ষেত্রে আমরা নেক্সট দিন তাহলে আমি ইউ ব্যাকটেরিয়া পর্যন্ত পড়িয়ে দিলাম, মনেরা রাজ্যের ইউ ব্যাকটেরিয়া পর্যন্ত পড়িয়ে দিলাম। তার মানে তোমার 18 পেজ থেকে শুরু করে 19 পেজ পর্যন্ত দুটো কমপ্লিট হলো, আর একটুখানি বাকি। আজকে আরেকটা যেটা পড়াবো মানে 19-20 পেজের মাঝামাঝি, প্রতিষ্ঠার আগে পর্যন্ত, যেহেতু আমরা একটা সিঙ্গেল রাজ্য ধরছি এবং সেই ক্ষেত্রে শুরু করতে চলেছি, তার জন্য আমরা এটা প্রতিষ্ঠার আগে পর্যন্তই কমপ্লিট করব। আমি পড়ার ক্লাস চলাকালীন একটা জিনিস ভুল বলেছিলাম, আমার এখন হঠাৎ করে মনে পড়ছে। আমি মাঝে মধ্যে কিংডম বলছি, অর্থাৎ রাজ্য বলছি, আবার মাঝে মধ্যে কি একটা মাথায় বটানি পার্টের অংশ ঘুরছে, তো বটানি পার্ট রেডি করতে হচ্ছে, সেখানে আবার ফাইলাম অর্থাৎ ফাইলাম বলছি, ডিভিশন কথাটা ইউজ করছি। অ্যাকচুয়ালি আমি যাই বলি না কেন, কথা স্লিপ অফ টাং দিয়ে, সেক্ষেত্রে মনেরা কিন্তু একটা রাজ্য, কিংডম, কোনো ডিভিশন নয়, কোনো ফাইলাম নয়, ঠিক আছে? ফাইলাম ডিভিশন, ফাইলাম ব্যবহার করা হয় প্রাণীদের ক্ষেত্রে, ডিভিশন ব্যবহার করা হয় উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে? এই গেল, তাহলে এটা মুছে দিই, বোর্ডে যেটা আছে। আচ্ছা, বোর্ডে যেটা মুছে দিচ্ছি, ইউ ব্যাকটেরিয়াটা মুছে দিলাম। ইউ ব্যাকটেরিয়াটা মুছে দিয়ে লাস্ট এইটুখানি বলে কমপ্লিট করতে চলেছি, সেটা হচ্ছে আরো এক ধরনের ব্যাকটেরিয়া আছে যার কোনো আকার আকৃতি নেই, আকৃতিবিহীন, শেপলেস অর্থাৎ আকৃতিবিহীন। সেক্ষেত্রে আকৃতিবিহীন কেন? কারণ ওর আমাদের সৌন্দর্যে এই যে গঠন, তার জন্য আমাদের কোষ পর্দা আছে, সেল ওয়াল আছে, তাই তো? কিন্তু এর কোনো সেল ওয়াল নেই, সেল ওয়াল নেই, অ্যাবসেন্ট, কোষ পর্দা বিহীন। বোঝা যাচ্ছে? তাহলে এই ব্যাকটেরিয়াটার কোনো যেহেতু আবরণই নেই, পর্দা নেই, তো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এরকম করে, ঠিক আছে? তাই বলেছে ওর কোনো আকার নেই, আকৃতি নেই, শেপলেস, ঠিক আছে? কিন্তু এরা কিন্তু একটা সাংঘাতিক বা হিউম্যান ডিজিজ করে। আমাদের মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া বেসিসে আমাদের বডিতে নিউমোনিয়া হয়, লাংসে গিয়ে অ্যাটাক করে, শ্বাসকষ্ট তৈরি করে, বুঝেছো? তাহলে যে ডিজিজটা তৈরি করে তাকে বলা হয় মাইকোপ্লাজমা নিউমোনিয়া। মাইকোপ্লাজমা নিউমোনিয়া। কেন এর নাম? যেহেতু এর শেপলেস, তাই এর নাম হচ্ছে মাইকোপ্লাজমা। বা আরেক নাম হচ্ছে PPLO, ঠিক আছে? প্লিওমরফিক, এই কোয়েশ্চেনটাও আসে। প্লিওমরফিক কাকে বলা হয়? মাইকোপ্লাজমাকে। কেন বলা হয় প্লিওমরফিক? কারণ এর কোনো আকার আকৃতি নেই, তাই। বোঝা গেছে? কি বললাম বলো?
মরফিক, মরফিক, প্লিওমরফিক। হ্যাঁ, সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়া যে রোগ তৈরি করে তার মধ্যে একটা হচ্ছে আমাদের শরীরে নিউমোনিয়া তৈরি করে। যেহেতু এর নাম মাইকোপ্লাজমা, তাই যেহেতু নিউমোনিয়া তৈরি করছে, তাই রোগটার নাম মাইকোপ্লাজমা নিউমোনিয়া। মানে ঠিক আছে, এই গেল। আর তাহলে আর একটা জিনিস, সেটা হচ্ছে এর সব থেকে ছোট ব্যাকটেরিয়া, স্মলেস্ট সেল বা কোষ। হয়ে গেছে? তাহলে এই ইনফরমেশন গুলো লিখে নাও, যেগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোয়েশ্চেন দেবে। ঠিক আছে? ডাউট আছে তাহলে আর একবার একটু রিপিট করে নেবে আমার সাথে। তাহলে এই ব্যাকটেরিয়াটা যার কোনো পর্দা নেই, পর্দা না থাকার জন্য যার কোনো শেপ নেই বা আকৃতিবিহীন, তাই এই আকৃতিবিহীন পর্দাকে বলা হয় আমি কি সুন্দর লিখেছি দেখ, মাইকোটুকু লিখেছি ইংলিশে, আবার প্লাজমা লিখেছি বাংলায়। দেখছো, মানে বাংলা ইংলিশ এর মানে এই, এর মানে তা লিখতে লিখতে অর্ধেক একটা কথা লিখেছি বাংলায়, অর্ধেক লিখেছি ইংলিশে। প্লাজমা, মাইকোপ্লাজমা। ঠিক আছে, মাইকোপ্লাজমা। 20 এনসিইআরটি 20 নাম্বার পেজে শেষ প্রোটিস্টার আগে শেষ 3টে লাইন। 20 নাম্বার পেজে প্রোটিস্টা যেখান থেকে শুরু হচ্ছে তার আগে যে 3টে লাইন আছে, ওই 3টে লাইন দেখেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকের মতো থিওরি ক্লাস এখানে শেষ করছি। পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নেক্সট কিংডম প্রোটিস্টা। ক্লিয়ার? প্রোটিস্টা পড়ব। ঠিক আছে, এরপর আমরা ডাউট ক্লিয়ার করব, তারপরে আমরা পড়াশোনা আদান প্রদান করব, কি কতটুকু বুঝেছো, কার কতটুকু পড়া রেডি হয়েছে, এটা আমরা নেব। বাই তাহলে।